যে টপিক গুলো হচ্ছে আমাদের একটু মানে মানে একটা কমন হয়েছে আমাদের। you cannot start, ঠিক আছে, কমন হয়েছে। সো মানে এই অনুযায়ী টিল দ্য এন্ড অফ দ্য এক্সাম, হ্যাঁ আমাদের আমাদের হবে। তো বেশিরভাগ স্টুডেন্টরা মানে তেমন সমস্যা মানে চেঞ্জ হওয়ার কথা না আগের চেয়ে, ঠিক আছে। তো যাই হোক, মানে এটা হচ্ছে আমাদের মানে এইটাই ফলো ফলো করে, এটা তোমাদের অলরেডি পিডিএফ তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমরা কাজটা করবা। আচ্ছা, কি বলে রোল বলটা করে ফেললাম আমি, দেখি। হচ্ছে A2 ক্লাস আছে, ঠিক আছে। Response roll 27. Yes, sir. 27 absent. Yes, sir. আচ্ছা, 28 Yes, sir. absent. Sir, yes, sir. 29. Yes, sir. সরি, আমার সাউন্ডটা একটু অফ ছিল, সরি। 27 আছে? Yes, sir. Sir, আচ্ছা 27. 27, আচ্ছা ঠিক আছে। 28, Yes, sir. 29, Yes, sir. 30, Present, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Present, sir. 34, Yes, sir. 35, Present, sir. 36, Present, sir. 37. সো কতদিন স্যার এই ম্যানুয়ালটা নিয়ে এবং এই কোর্সটার ব্যাপারে ডিটেলস কথাবার্তা বলেছেন কত লেকচারে। তো আজকে আমরা সরাসরি কন্টেন্টে চলে যাই। তো আমাদের ফার্স্ট কন্টেন্টটা হচ্ছে বেসিক্যালি বিল্ডিং। তো আজকে আমরা যেটা চেষ্টা করব যে অ্যাকচুয়ালি একটা বিল্ডিং এর কি কি কম্পোনেন্টস। হ্যালো সুদীপ, জি এটা রেকর্ডিং একটু পজ দাও, রেকর্ডিং একটু পজ দাও তোমাকে। তো আমাদের আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিল্ডিং। একটা বিল্ডিং এর ডিটেইলস, অ্যাকচুয়ালি তার কম্পোনেন্ট কি কি হতে পারে, বিল্ডিং এর উপর লোড কোথা থেকে আসে, লোডের প্যাটার্নটা কিরকম বা লোডিং পাথওয়েটা কিরকম, সেই টপিকস গুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হবে। এছাড়া একটা বিল্ডিং এর কিছু টেকনিক্যাল কিছু টার্মস আছে বা কিছু স্পেশাল কিছু নেম আছে একটা বিল্ডিং এর কম্পোনেন্টের বা কিছু পজিশনের। তো সেইগুলা নিয়েও অ্যাকচুয়ালি কিছুটা আলোকপাত করার চেষ্টা করা হবে। একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে কিছু টেকনিক্যাল ইস্যুস আছে, সেই টেকনিক্যাল ইস্যুস গুলো আমরা কাইন্ড অফ ফলো করার চেষ্টা করব আজকের লেকচারে। তো শুরু করে দিই। অ্যাকচুয়ালি বিল্ডিং বলতে কি বুঝো, তোমার কাছে কি মনে হয়, কি নর্মাল সেন্সে কেউ একজন বলো তো বিল্ডিং মানে কি? মানে ইন ডেপথে পড়ার আগে আমি অ্যাকচুয়ালি তোমার মতামতটা শুনি বা তোমাদের মতামতটা শুনি। তোমাদের অ্যাকচুয়ালি আইডিয়াটা কিরকম? বিল্ডিং তো আমরা সবাই চিনি, এর মানে কি বা এটা বলতে তুমি কি বুঝো সেটা একটু বলো। যা মনে চায় তাই বলতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেটা বুঝো সেটাই বলো তোমার ভাষায়। স্যার বিল্ডিং একটা স্ট্রাকচার। ইয়েস, এন্ড আরেকজন? যেটা শেল্টার দেয়, মানে যে স্ট্রাকচার থেকে শেল্টার পাওয়া যায়। পারফেক্ট। আর কিছু? আর কিছু মাথায় আসছে না এখন আপাতত? আচ্ছা, তো এখানে যে ফার্স্ট যে কথাটা লেখা আছে এই কথাটাই তোমরা কিছুটা বললা যে এই যে স্ট্রাকচার উইথ এ রুফ এন্ড এ ওয়াল স্ট্যান্ডিং মোর অর লেস পার্মানেন্টলি ইন ওয়ান প্লেস। মানে হচ্ছে যে যেটা বললা যে হ্যাঁ এটা একটা স্ট্রাকচার যেটা অ্যাকচুয়ালি মাথার উপর একটা ছাদ দেয়, সারাউন্ডিংস এ একটা ওয়াল দেয়, এবং
সেই স্ট্রাকচারটা মোর অর লেস পার্মানেন্ট এবং সেটা একটা যে কোনো একটা স্পেসিফিক জায়গায় থাকে। কিন্তু যেটা হয় যে বিল্ডিং এর তার এরিয়া অনুযায়ী তার সাইজ চেঞ্জ হয়, তার কিছু কম্পোনেন্টস এদিক ওদিক হয়, তার ফাংশনের অনেকখানি চেঞ্জ আসে। কেমন? সে ফর এক্সাম্পল মরুভূমিতে একটা বিল্ডিং করছে কেউ, তো সেটার যে শেপ বা সেটার যে পারপাস হবে স্নো এরিয়াতে, সে ফর এক্সাম্পল মরুর দিকে বা মেরুর দিকে, উত্তর মেরুর দিকে কেউ একটা বিল্ডিং করছে, দুইটার পারপাস কি সেম হবে? সেম পারপাস সার্ভ করবে? হ্যাঁ, অফকোর্স এটার দুইটারই মাথার উপরে ছাদ থাকবে, সারাউন্ডিংস এ ওয়াল থাকবে, কিন্তু কিছুটা পারপাসে চেঞ্জ আসবে। সে মরুতে যেই আমাদের উত্তর মরুর দিকে যেই বিল্ডিংটা হবে সেটার মেইন কাজ কি হবে, যে এনভায়রনমেন্টের যেই ঠান্ডাটা আছে বা এনভায়রনমেন্টের যে স্নোর কারণে যে অ্যাকচুয়ালি যে এক্সট্রিম ওয়েদারটা হয়, সেই ওয়েদার থেকে তার যে স্টেক হোল্ডার্স বা সেই বিল্ডিং এ যারা থাকেন সেই তাদেরকে বাঁচানোটাই হবে সেই বিল্ডিংটার কাজ, তাই তো? আর যেটা মরুভূমিতে আছে আমাদের যে বিল্ডিংটা, যে মরুভূমিতে যে বিল্ডিংটা আমরা করলাম, সেটার কাজ হবে হচ্ছে গিয়ে মরুভূমির উত্তপ্ত গরম থেকে তার যে সকল মানুষ সেই বিল্ডিংটা ইউজ করে সেই মানুষগুলাকে বাঁচানোই হচ্ছে গিয়ে আলটিমেটলি সেই বিল্ডিংটার কাজ। তো এক জায়গায় দেখো যে একটা বিল্ডিং ফাইট করছে হচ্ছে গিয়ে এক্সট্রিম টেম্পারেচারের সাথে, কোল্ড টেম্পারেচার, আরেকটা বিল্ডিং সেই একই বিল্ডিং, এটার নামও বিল্ডিং এটার নামও বিল্ডিং, এটা ফাইট করছে হচ্ছে গিয়ে এক্সট্রিম হট ওয়েদারের সাথে। তো তার পারপাস অ্যাকচুয়ালি জিওলজিক্যালি চেঞ্জ হয়, মানে জিওলজির কোথায় অবস্থিত তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি বিল্ডিং গুলোর পারপাস চেঞ্জ হয়, যে অ্যাকচুয়ালি তার এক্সাক্ট ফাংশন কি। এবং সেই জন্যই দেখবা যে মরুভূমি এলাকায় তুমি যদি এখন তো সবই হাই রাইজ হয়ে গেছে, এখনকার কথা যদি না বলি, যদি কালচারাল ট্রেডিশনে যাই, তাহলে 50 বছর বা 100 বছর আগে মরুভূমিতে যে টাইপের বিল্ডিং গুলা পাওয়া বা দেখা যেত, মরুভূমির বিল্ডিং আর তোমার হচ্ছে উত্তর মেরুর ওইদিকে যে বিল্ডিং গুলা হয় বা ওইদিকে যে হাউস গুলা হয়, সেগুলা কি দেখতে একই রকম? না স্যার। না স্যার। একই রকম না, কারণ তাদের পারপাস ভেদে, তাদের এরিয়া ভেদে, যেটা হচ্ছে তাদের সাইজ এবং তাদের শেপ এবং তাদের ওরিয়েন্টেশনও ডিফারেন্ট হয়। এবং আলটিমেটলি বিল্ডিং বানানোর জন্য যে ম্যাটেরিয়াল গুলা ইউজ করা হয়, সেই ম্যাটেরিয়াল গুলাও অনেক সময় আলাদা হয়ে থাকে জিওলজি ভেদে। তাহলে এইখানে যে কথাগুলো লেখা আছে মোরালেস আমি সেই কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম। কি কি জিনিস আমাদের বিল্ডিং হচ্ছে গিয়ে মেইনলি কি কি জিনিস সার্ভ করে, যে ওয়েদারের এগেইনস্টে কাজ করে, সিকিউরিটি দেয় আমাদেরকে, লিভিং স্পেস দেয়, প্রাইভেসি দেয়, অফকোর্স টু স্টোর সাম বিলঙ্গিংস, তুমি নিজের স্টোর সম্পদ যা যা থাকে সব মোটামুটি সেখানে স্টোর করতে পারো, এন্ড অফকোর্স কমফোর্ট। A building as a shelter represents a physical division of a human habitat, a place of comfort and safety, যেটা আমরা সবাই ফিল করি, যে বাসায় গেলে অ্যাকচুয়ালি আমরা উই ফিল কমফোর্টেবল রাদার দ্যান আউটসাইড, রাইট? তো বাইরে এবং ভিতরে যে পার্থক্য, বাসার বাইরে এবং বাসার ভিতরে যে পার্থক্য, সেটা আমরা ন্যাচারালি ফিল করি, কিন্তু আমরা হিউম্যান হিসেবে অ্যাকচুয়ালি ন্যাচারালি ফিল করি যে হ্যাঁ বাসায় আমরা যেই কমফোর্টে বা যেই ভাবে চলাফেরা করি, আমাদের যে কালচারে চলাফেরা করি, সেটা আমরা বাইরে কিন্তু করি না। তো তার ভিতরে কিছুটা পার্থক্য আছে এবং সেই পার্থক্যটাই অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংটাকে একটা স্পেশাল অবজেক্টে পরিণত করে। এবং আজকে আমরা চেষ্টা করব সেই বিল্ডিং এর বা একটা বাসা বাড়ির কি কি ডিটেলস থাকে বা কি কি টাইপস থাকে সেখান থেকে শুরু করে যাবতীয় যত আইডিয়া আছে সেটা আমরা জানার। তো ফার্স্ট অফ অল টাইপে চলে আসি, যে বিভিন্ন টাইপের আমাদের বিল্ডিং পাই আমরা বা তাদের পারপাসের উপর বেস করে। ফর এক্সাম্পল রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে মানুষজন ইউজুয়ালি থাকে বা তারা বাস করে। এডুকেশনাল বিল্ডিং, যেখানে পড়ালেখা করতে যায়। রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে তোমার বাসা, আর এডুকেশনাল বিল্ডিং হচ্ছে গিয়ে সে আসামুল্লাহ ক্যাম্পাস। ইনস্টিটিউশনাল বিল্ডিং, তো এটা ডিটেলস এখানে লেখা আছে যে অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল বিল্ডিং গুলো হতে পারে হসপিটাল হতে পারে, নার্সিং হোমস হতে পারে, অরফানেজ হতে পারে, এটসেট্রা। তারপর অ্যাসেম্বলি বিল্ডিং, যেখানে অ্যাকচুয়ালি
the parts of a building where a group of people gather for social, religious, civil, travel, amusement purposes. তো এই অ্যাসেম্বলি বিল্ডিং গুলোর মধ্যে কি কি আসতে পারে? আমাদের মস্ক আসতে পারে, আমাদের গির্জা আসতে পারে, এছাড়া যেটা আসতে পারে আমাদের বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন, যে অংশগুলো আছে সেই অংশগুলো আসতে পারে, আমাদের অ্যামিউজমেন্ট যে পার্ক গুলো আছে সোফার ঢাকায় বা ঢাকার বাইরে, সেইগুলো হচ্ছে গিয়ে এই বিল্ডিং এর আওতায় আসে। এছাড়া মিউজিয়াম আসতে পারে, এক্সিবিশন হলস, জিমনেশিয়াম এই অ্যাসেম্বলি বিল্ডিং এর আন্ডারে চলে আসে। বিজনেস বিল্ডিং বেসিক্যালি যেখানে বিজনেস ট্রানজাকশনস গুলা হয়, সে ফর এক্সাম্পল ব্যাংক হতে পারে, লাইব্রেরি হতে পারে, কারণ লাইব্রেরিতে অ্যাকচুয়ালি বইয়ের আদান প্রদান হয়, তো এটাও কাইন্ড অফ বিজনেস। মার্সেন্টাইল বিল্ডিং, দিস টাইপ অফ বিল্ডিং ইজ ইউজড ফর শপ, শপিং মলস, স্টেশনারি গুডস এটসেট্রা এটসেট্রা। তাহলে পার্থক্যটা বুঝছো তো, তাই না? যে অ্যাকচুয়ালি কি পারপাসে ইউজ করছি তার উপর বেস করে হচ্ছে কি বিল্ডিং গুলোর নামকরণ বা বিল্ডিং গুলোর টাইপ গুলো ডিফারেন্ট হয়। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল গুডস তৈরি হয়, ওকে, যেখানে ফর এক্সাম্পল যদি আমরা বলি যে বিএসআরএম এর যে ফ্যাক্টরিটা আছে ঢাকা চিটাগং রোডে, ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হতে পারে, যেখানে বেসিক্যালি অ্যাসেম্বলি করা হয়, প্রসেসিং করা হয় এবং আলটিমেটলি প্রোডাক্ট তৈরি করা হয়। স্টোরেজ বিল্ডিং হচ্ছে কি সেই সকল বিল্ডিং গুলো, সোজা বাংলায় যদি বলি গুদামঘর, যেখানে যে কোনো গুডস আমরা স্টোর করি, সেটা কোল্ড স্টোরেজ হতে পারে বা হিমাগার যেটাকে বলছি, অথবা সেটাকে সেখানে আমরা গাড়ি স্টোর করতে পারি, গ্যারাজ, সেটাও হতে পারে। এরপরে আসছে হ্যাজার্ডাস বিল্ডিং। হ্যাজার্ডাস বিল্ডিং হচ্ছে আর কিছু না, যেখানে টক্সিক ম্যাটেরিয়াল গুলো স্পেশালি রাখা হয়, করোসিভ ম্যাটেরিয়াল গুলো স্পেশালি রাখা হয়, এবং সেগুলো এই টাইপের বিল্ডিং গুলো রিলেটিভলি মানে মেইন যে সোশ্যাল এরিয়া বা আমরা মানুষ যেই সকল এরিয়ায় বেশি ঘনবসতিপূর্ণ এলাকা, সেখান থেকে অ্যাকচুয়ালি আলাদা করে এই বিল্ডিং গুলা একটু দূরে কোথাও তৈরি করা হয়, যেন সেখানে কোনো ধরনের হ্যাজার্ড বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেও অ্যাকচুয়ালি মানুষের বা মানুষের সম্পদের কোনো ক্ষতি না হয়। কিন্তু বাংলাদেশে যেটা হয় উল্টা, পুরান ঢাকা, তাই তো? তোমরা তো জানো সবাই পুরান ঢাকার কিছুদিনের কয় বছর হবে, 2-3 বছর আগেও যে অগ্নিকাণ্ড যেটা হলো, কেন হলো? এই টক্সিক ম্যাটেরিয়ালের কারণে হলো, আসলে অনেক মানুষ মারা গেল। তো তার কিছু এই যে রেসিডেন্সিয়াল এডুকেশনের প্রত্যেকটা বিল্ডিং এরই কাইন্ড অফ একটা ছবি দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে। তো আই থিঙ্ক ইউ অলরেডি গট দ্য মেসেজ অর ইউ অলরেডি গট দ্য পয়েন্টস, রাইট? আর এছাড়া Yes, sir. কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এটা বলা হয়নি, সেটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস ইন বিটুইন মাই লেকচারস ইউ ক্যান আস্ক মি, আই মিন আমাকে থামাই দিয়ে জিজ্ঞেস করবে এক্স্যাক্টলি সেই সময়, ওকে? এমন না যে আমি লেকচার শেষ করব তারপরে তুমি কোশ্চেনটা করবা, এমন না, এমন করার দরকার নাই। জাস্ট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস রাইট নাও ইউ উইল আস্ক মি রাইট নাও, ওকে? আচ্ছা, তো বিল্ডিং এর টাইপ নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই তো? বোঝা গেছে হোপফুলি। প্রত্যেকটা জায়গায় একটা ছবি দেওয়া আছে, স্পেশাল যদি কোনো ছবি চাও এছাড়া, তাহলে এখন তো গুগল অ্যাভেলেবেল, জাস্ট সার্চ দিবা চলে আসবে। ওকে, তোমরা কি আমার পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ? জি স্যার। গুড। তো পাওয়ার পয়েন্টও অ্যাকচুয়ালি ওইখানে যে কথাগুলো বলছিলাম এখানেও সেই একই জিনিসগুলাই একটু অন্যভাবে রাখা আছে। পাওয়ার পয়েন্টটা রাখার কারণ হচ্ছে আমাদের সে কাজে লাগবে কিছু ছবি টবি দেখাতে। আচ্ছা, এরপরে আসি যে অ্যাকচুয়ালি what type of buildings is a concern. I mean বিল্ডিং এর ব্যাপারে জানতে গেলে অ্যাকচুয়ালি আমাদের জানতেটা হবে কি কি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। একটা বিল্ডিং সম্পর্কে জানতে গেলে আমাদের নলেজ ফুললি গ্যাদার করতে গেলে অ্যাকচুয়ালি কি কি পয়েন্টস জানতে হবে। তার ফার্স্ট পয়েন্টটা বলছে টু নো দ্য ডিজাইন লোড ফর দ্য বিল্ডিং। অ্যাকচুয়ালি একটা বিল্ডিং, তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কি মোরলেস একটা বিল্ডিং কে বানানো, তাই তো? ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত পুরোটা। তখন সেই ডিজাইন কনস্ট্রাকশন প্রত্যেকটা পার্টে আমাদের যদি যেতে যাই বা আমরা যদি যাই, তাহলে অ্যাকচুয়ালি জানতে হবে যে কতখানি লোড ওই বিল্ডিংটার উপর পড়ছে। সে লোডিং প্যাটার্ন বা ডিজাইন লোড সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর যেটা জানতে হবে যে হ্যাঁ, টু নো দ্য বেস্ট ওরিয়েন্টেশন অফ দ্য বিল্ডিংস অ্যাজ পার ইটস পারপাস অফ ইউজ। এটা আমাদের একটু সমস্যা হয়, এবং আর্কিটেক্টরা এটা নিয়ে আমাদেরকে প্রায়ই কথা শোনায়। কি কথা শোনায়? যে আমরা নাকি ওরিয়েন্টেশন বুঝি না, মানে বাতাস কোন দিক দিয়ে যায়, ইউজুয়ালি মুভ করে, এবং
মানে কোন রুমটার ওরিয়েন্টেশন কোন দিকে দিলে হচ্ছে গিয়ে তার পারপাস সবচেয়ে বেশি ফুলফিল হয়, বা সেটাতে ফুললি আলো বাতাস পাবে, ন্যাচারাল লাইট পাবে, সেটা নাকি আমরা রিলেটিভলি ওদের চেয়ে কম বুঝি। তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এটা ভুল কথা। যদিও ওরা হচ্ছে এটা এই টপিকটা নিয়ে ওরা পড়ালেখা করে প্রায় 3 বছর, 5 বছরের মধ্যে ওরা এই জিনিসটা নিয়ে পড়ালেখা করে 3 বছর। তো আর আমরা যেহেতু বেসিক্যালি আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা কাঠখোট্টা মানুষ, তো মানে আমরা হচ্ছে এই যে ডিজাইন লোড নিয়ে একটু বেশি আলোচনা করি এবং ওই ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আমরা সারাদিন পড়ে থাকি। তো সুতরাং এই যে এইটুকু হচ্ছে গিয়ে তোমার এটা ওপেন সোর্স বলতে পারো। এটা হচ্ছে কি অনেকটা ওই যে আর্টস টাইপের পড়ালেখা আসে না, মানে তুমি পড়লা, নিজের মতো করে সাজালা, নিজের মনের মাধুরী মিশিয়ে। তো এই অংশটা হচ্ছে অনেকটা এরকম। তো এই অংশটুকুতে আসলে কোনো কিছুই রং না, আবার কোনো কিছুই স্পেসিফিকলি রাইট না। তো যেহেতু ওরা 3 বছর এটা নিয়ে পড়ালেখা করে, তার মানে আর্কিটেক্টর মনে করে যে অ্যাকচুয়ালি ওরা এটা সবচেয়ে ভালো জানে এবং ওরা এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারদেরকে একটু ব্লেম করে। তো হোপফুলি যখন তোমরা কাজ করতে যাবা ইন্ডাস্ট্রিতে পড়ালেখার পরে ইনশাআল্লাহ, তখন তোমরা এই পয়েন্টস গুলো বুঝবা এবং এইটা নিয়েও একটু আলোচনা আমাদের হবে খানিকটা। যে কথাগুলো বলছিলাম যে ওরিয়েন্টেশনটা কেন দরকার, ওরিয়েন্টেশনটা দরকার হচ্ছে সে মরুভূমিতে অ্যাকচুয়ালি আমাদের দরকার কি, রুমের ভিতরে বাতাস দরকার, তাই না? আর হচ্ছে আমরা যখন উত্তর মেরুতে যাব তখন আমাদের রুমের ভিতরে কি দরকার, বাতাস যেন না ঢোকে সেটা দরকার। তার মানে তোমার যেদিকে বাতাসের ডিরেকশনস বা বাতাসের ডিরেকশনস যেদিকে, সেদিকে আমরা মরুভূমিতে কি করব, সেদিকে অ্যাকচুয়ালি বিল্ডিংটার উইন্ডোজ বা ডোরস গুলা দিব। আর জাস্ট উল্টাটা করব হচ্ছে গিয়ে তোমার মরুতে গেলে, যেদিকে বাতাসের ডিরেকশন সেদিকে আমরা যেন ইউজুয়ালি উইন্ডো বা আদার থিং যেন আমরা না দেই। তো এই ওরিয়েন্টেশন গুলা আসে হচ্ছে গিয়ে, বা আমরা জানতে পারি বেসিক্যালি জিওলজি যে চ্যাপ্টারটা আছে, সে জিওলজি চ্যাপ্টারটা পড়লেই মোটামুটি কিছুটা ধারণা পাওয়া যায়। ওকে, মুভিং অন, একটা পরে আসি। তারপর হচ্ছে ফার্স্ট পয়েন্টটা যদি আমরা দেখি যে ডিজাইন লোড, অ্যাকচুয়ালি লোডটা ট্রান্সফার হয় কিভাবে একটা বিল্ডিং এর ক্ষেত্রে। তো তার আগে যেটা জানতে হবে যে অ্যাকচুয়ালি বিল্ডিং, আমরা তো ইন জেনারেল সেন্স আমরা দেখি যে হ্যাঁ একটা বিল্ডিং একটা বিম করে দিচ্ছে, কলাম করে দিচ্ছে, বিল্ডিং দাঁড়ায় যাচ্ছে। কিন্তু বিল্ডিং অ্যাকচুয়ালি তাদের লোড ট্রান্সফারের উপর ডিপেন্ড করে, মানে লোডটা শুরু টপ থেকে শুরু করে বটমে মাটি পর্যন্ত যাওয়া পর্যন্ত এই যে প্রসেস, সেই প্রসেসের উপর ডিপেন্ড করে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয় একটা বিল্ডিং কে। একটা হচ্ছে কি স্ট্রাকচার, ফ্রেমড স্ট্রাকচার, আর একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার। তো পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে তোমরা দেখতে পাবে এইখানটায়। ফ্রেমড স্ট্রাকচার বা ফ্রেম স্ট্রাকচার হচ্ছে কি আমরা যেটা আমাদের বাংলাদেশে ইউজুয়ালি দেখি, এটা ইউজুয়াল প্র্যাকটিস বাংলাদেশে, যে কোনো 3 তলা 4 তলা 5 তলা হোয়াট এভার দ্য বিল্ডিং ইজ, আমরা কি করি যে নিচে ফাউন্ডেশন দেয় একটা, এই অংশটুকু হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের উপরে দেয় হচ্ছে কলাম, কলামের সাথে থাকে বিম, বিমের উপরে দেয় কি স্ল্যাব। পার্থক্যটা বুঝছো? মানে এই যে অংশগুলো এগুলো কি একটা ফ্রেমের মতো না? জি স্যার। সেই জন্য এই টাইপের স্ট্রাকচার গুলোকে বলা হয় ফ্রেমড স্ট্রাকচার। কি কি থাকছে দেখো, আমরা প্রথমে দিচ্ছি ফাউন্ডেশন, ফাউন্ডেশনের উপরে যে উঠছে কলাম, কলামের সারাউন্ডিংস আমরা তৈরি করছি বিম, বিমের উপরে দিচ্ছি কাকে, স্ল্যাবকে। প্রত্যেকটা ফ্লোরে দেখো একই অবস্থা, যে ফাউন্ডেশন থেকে যে কলামটা উঠলো, কলামের সাথে কি আছে, বিম আছে, বিমের উপরে কি আছে, স্ল্যাব আছে, এবং আলটিমেটলি স্ল্যাবের উপরে কি দিচ্ছি আমরা, আমরা নিজেরা হাঁটাচলা করছি বা আমাদের ফার্নিচার গুলো রাখছি বা কোনো মেশিনারিজ থাকলে সেইগুলো রাখছি। তার মানে আলটিমেটলি লোড প্রথমে নেয় কে, প্রথমে লোডটা নিচ্ছে স্ল্যাব, স্ল্যাব স্ল্যাব থেকে তারপর ট্রান্সফার হয়ে যায়। কিভাবে ট্রান্সফার হয় আমরা সেটা দেখবো আস্তে ধীরে। তাহলে ফ্রেম স্ট্রাকচার হচ্ছে এরকম। এবার বলি যে লোড বিয়ারিং স্ট্রাকচার, যেটা আমাদের দেশে গ্রামে গঞ্জে একতলায় বা 2 তলা বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যায়, যেহেতু আগে, এখন ওটাও খুব একটা প্র্যাকটিস নাই, কিন্তু বাইরে এটা খুব কমন প্র্যাকটিস। বিশেষ করে যে সকল দেশে হচ্ছে কি জায়গার অভাব নেই, সে আমি সুইডেনে ছিলাম, তো সুইডেনের ব্যাপারে বলতে পারি যে ওদের দেশে বেসিক্যালি মোর অর লেস 80% বিল্ডিং হচ্ছে কি এরকম লোড বিয়ারিং স্ট্রাকচারস। এটার সাথে এটার পার্থক্য কি, এটার পার্থক্য হচ্ছে দেখো এখানে কোনো কিন্তু কলাম নাই, ওকে, কোনো কলাম দেখতে পাবা না তুমি, বা বিম দেখতে পাবা না। বিম থাকে মাঝে মধ্যে, কিন্তু ইউজুয়ালি কোনো কলাম দেখা যায় না। যে ফাউন্ডেশনের উপরে যেটা করে যে সরাসরি একটা ওয়াল করে দেয়।
সাইডের ওয়ালগুলো মানে হচ্ছে কি আমাদের যে বিল্ডিং এর যে আউটার যে সাইড, সেই আউটার সাইডের যে ওয়ালগুলো আমাদের দেশে নরমালি কি দিয়ে করি আমরা ওয়ালগুলা? ইট দিয়ে স্যার। ইট দিয়ে করি, কিন্তু ওদের দেশে ওই যে ওয়ালটা করা হয় ইউজুয়ালি হচ্ছে কি কংক্রিটের সেকশনস ইউজ করে। ওকে, এবং এই যে আউটার ওয়ালগুলা যেই ওয়ালগুলা বেসিক্যালি লোডটা নেয় সেগুলোকে বলা হয় ফাসাদ। আমি একটু লিখে দেই এই টার্মটা। গিভ মি আ সেকেন্ড, আমি লেখা পড়া যাচ্ছে? আমার লেখা একটু খারাপ। জি স্যার, পাওয়া যাচ্ছে। অলরাইট, তো লোড বিয়ারিং এর যে আউটার ওয়ালটা সেটা হচ্ছে ফাসাদ। বেসিক্যালি যেটা করে যে স্ল্যাব থেকে, এটা সে ফর এক্সাম্পল এটা স্ল্যাবের উপর তুমি দাঁড়িয়ে আছো বা তোমরা লোড দিচ্ছ, মেশিন আছে বা ফার্নিচার আছে বা তুমি নিজেই আছো, সেক্ষেত্রে ইউজুয়ালি এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে স্ল্যাব থেকে লোডটা যায় হচ্ছে কি বিমে, তাই তো? বিম থেকে যায় কলামে, কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশনে যায়। তো এখানে যেটা হয় যে তার যে ওয়াল বা স্ল্যাব, সে স্ল্যাব থেকে আলটিমেটলি চলে আসে হচ্ছে গিয়ে তাদের যে লোড বিয়ারিং ওয়াল, সে ওয়ালে, এবং ওয়াল থেকে আলটিমেটলি ফাউন্ডেশনে চলে। এই টাইপের যে যে স্ট্রাকচার গুলো সেগুলোকে বলছি আমরা লোড বিয়ারিং স্ট্রাকচার। পার্থক্য বুঝছো? স্যার লোড বিয়ারিং স্ট্রাকচার কি অনেক লম্বা হতে পারবে? পারে, রিলেটিভলি হাইটটা বেশ ভালো থাকে, হ্যাঁ পারে। আচ্ছা, আমি কিছু লোড বিয়ারিং স্ট্রাকচারের ছবি দেখানোর চেষ্টা করি বা ওয়ালটা কিরকম হয় সেটা দেখানোর চেষ্টা করি। আমার গুগল ক্রোমের ব্রাউজারটা কি দেখা যাচ্ছে নাকি না? স্যার দেখা যাচ্ছে আছে না। না। আচ্ছা ওয়েট, দেখাচ্ছি। হোপফুলি এখন দেখতে পাচ্ছ। তো আসলে ওরা যেটা করে যে ওরা এই টাইপের কিছু ওয়াল ইউজ করে, যে ওয়ালটা হচ্ছে বেসিক্যালি আরসিসি হয়, বা হচ্ছে ওদের দেশে টিম্বারের প্রচুর প্রচলন আছে বাইরে, তো টিম্বার ইউজ করে ওরা। আমাদের দেশের মতো না যে কাঠ শুধুমাত্র ছোটখাটো বিল্ডিং এ ইউজ করা হয়, ওদের দেশে 2 তলা পর্যন্ত বা 3 তলা পর্যন্ত বিল্ডিং গুলো ওরা কাঠ দিয়ে করে, টিম্বার দিয়ে করে। ওদের টিম্বারটা অবশ্যই স্পেশাল টিম্বার, আমাদের দেশের মতো মানে আমাদের দেশে ইউজুয়ালি যেই কাঠটা পাওয়া যায় সেটা খুব একটা ইউজফুল না কনস্ট্রাকশনের জন্য। ওদের দেশে আবার এই জিনিসটা খুব ইউজফুল। তো কি কি দেখতে পাচ্ছ দেখো, এর ভিতরে কিন্তু স্টিল আছে, স্টিলের অ্যামাউন্ট আছে তো, এবং বাইরে হচ্ছে তোমার কংক্রিট পুয়ার করা আছে। এছাড়া যদি আমি আর একটু দেখাতে চেষ্টা করি, অথবা অনেকটা এরকম হয় ওদের ইউজুয়ালি আউটার ওয়াল গুলা এরকম হয়, যেখানে বাইরের অংশটা হচ্ছে বেসিক্যালি কংক্রিট বা লোড বিয়ার করে, ভিতরে এইটুকু অংশ হচ্ছে ইনসুলেটর, মানে হচ্ছে বাইরের যে ঠান্ডা সে আবহাওয়াটা যেন ভিতরে না আসে সেজন্য ইনসুলেটর ইউজ করে, এবং ভিতরে হচ্ছে কি আরেকটা লেয়ার অফ কংক্রিট। তো এই ওয়ালটাকে বলা হয় বেসিক্যালি স্যান্ডউইচ ওয়াল বলা হয়। ওকে, একটু ডিটেইলস দেখতে পারলে এখানে এখানে দেখতে পাবো অ্যাকচুয়ালি কি কি আছে। দেখো কংক্রিট বাইরে, ভিতরে কংক্রিট, তার ভিতরে হচ্ছে গিয়ে তোমার ইনসুলেটরটা দেয়া, এবং আলটিমেটলি এখানে স্টিলও আছে ভিতরে। এবং এই অংশটুকু যে সাদা অংশটুকু এটা হচ্ছে গিয়ে আর কিছু নেই, এটা হচ্ছে গিয়ে তোমার ফ্লোর ফিনিশ। ওকে, তাহলে এই টাইপের ওয়ালগুলা বেসিক্যালি লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আউটার ওয়ালে ইউজ করা হয়, এবং এটাকে বলা হয় ফাসাদ। ওকে,
কোনো কোশ্চেন্স এখন পর্যন্ত? এখন পর্যন্ত কোনো কোশ্চেন নেই, অলরাইট। তাহলে আমরা মুভ করি। আমরা দেখি যে অ্যাকচুয়ালি ফ্রেমড স্ট্রাকচার এবং লোড বিয়ারিং স্ট্রাকচারের মধ্যে অ্যাকচুয়ালি তাদের লোডিং প্যাটার্নটা চেঞ্জ হয় কিভাবে। ওকে, ফ্রেমড স্ট্রাকচারে আসি, তার লোডিং প্যাটার্ন বা লোডিং পাথওয়েটা আমরা দেখি। আচ্ছা, তাহলে একটা টিপিক্যাল ফ্রেমড স্ট্রাকচার দেখতে অনেকটা এরকম। এই ব্যাপারে তো কোনো কনফিউশন নাই, আছে? No, sir. Alright. তাহলে আমরা এখানে পাচ্ছি কি কি, প্রত্যেকটার নাম তো আমরা কিছুটা জানি, তাই না? নিচের যে অংশটুকু একদম নিচ থেকে যদি যাই, যে যে মাটির সাথে যেটা থাকে সেটা হচ্ছে ফাউন্ডেশন। আমরা গ্রামে গঞ্জে বা আমাদের নিজেদের বাড়িতে যখনই কাজ করছে তখন দেখছো যে প্রথমে শুরু করে কোথা থেকে, ফাউন্ডেশন থেকে শুরু করে। ফাউন্ডেশনের উপরে যে অংশটা থাকে সেটাকে বলছি আমরা কলাম, যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড যায় সেটা হচ্ছে কলাম। কলামের সারাউন্ডিংসে যেটা হরাইজন্টাল যে মেম্বারটা থাকে সেটাকে বলছি আমরা বিম। এরপরে সেই বিমের উপরে আলটিমেটলি আমরা যেটা যে ফ্লোরটা করি সেটাকে, বা আমরা যেটাকে ছাদ বলি, সেটাকে বলছি আমরা স্ল্যাব। অলরাইট, লোডিং প্যাটার্নটা কিরকম? লোডটা আসবে অ্যাকচুয়ালি কোথায়? সে ফর এক্সাম্পল তুমি এখানে মুভ করছো, অলরাইট, তুমি এখানে মুভ করলে তোমার যে সেলফ ওয়েট, সেই সেলফ ওয়েটটা আলটিমেটলি কোথায় পড়ছে? স্ল্যাবে, রাইট? জি স্যার। স্ল্যাব থেকে আলটিমেটলি সেই লোডটা যাবে হলো সারাউন্ডিং এর যে যেই বিম গুলো আছে সেই বিম গুলাতে। ওকে, তাহলে বিম গুলো লোড নিচ্ছে আলটিমেটলি। তোমার লোডটা স্ল্যাব থেকে কোথায় গেল? তোমার লোডটা স্ল্যাব থেকে গেল বিমে। এরপরে এই যে বিম গুলো, প্রত্যেকটা বিমেই যখন লোড চলে আসে তখন এই বিম গুলো আলটিমেটলি ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কলামে। বিমের লোডটা আসলো কোথায়? কলামে। এবং প্রত্যেকটা বিমেই সারাউন্ডিংসে যে কলামগুলো আছে আলটিমেটলি তারা তারা লোড নেয় এবং লোড নিয়ে আলটিমেটলি সেই লোডগুলো কোথায় ট্রান্সফার করে? তার সাথে যে মেম্বারটা, যেটা মাটির কাছাকাছি যে মেম্বারটা, সেটা হচ্ছে ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনে কি করছে? সে লোডটাকে ট্রান্সফার করে দিচ্ছে। এবং ফাউন্ডেশনের কাজ কি? ফাউন্ডেশন থাকে কার সাথে? সয়েলের সাথে, তাই তো? তাহলে আলটিমেটলি ফাউন্ডেশনটা যাবতীয় যত লোড সে কলাম থেকে পায় সে ট্রান্সফার করে কোথায়? সয়েলে। ক্লিয়ার? লোডিং প্যাটার্নটা বুঝতে পারছো? জি স্যার। অলরাইট, তাহলে আমাকে এখন একজন বলো যে অ্যাকচুয়ালি এই যে মেম্বার গুলা দেয়া আছে এখানে, সেই মেম্বার গুলার মধ্যে সবচেয়ে বেশি লোড থাকে কোথায়? সবচেয়ে বেশি লোড ক্যারি করে কে? Sir, foundation. সরি, আবার বলো। স্যার ফাউন্ডেশন। ফাউন্ডেশন, আচ্ছা, হ্যাঁ অফকোর্স, কারণ সবগুলা আলটিমেটলি স্ল্যাবের লোডটা যায় হচ্ছে কি কলামে, কলামের লোডটা কলাম। কলামের লোডটা আলটিমেটলি ফাউন্ডেশনে যায়। তার মানে কি ফাউন্ডেশন হচ্ছে, হ্যাঁ কারেক্ট, ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে বেশি লোড নেয় স্ট্রাকচারাল মেম্বারস গুলার ক্ষেত্রে। বিল্ডিং এর যে কম্পোনেন্ট সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোড নিচ্ছে কে? ফাউন্ডেশন। ওকে, তাহলে এই লোডিং প্যাটার্নটা ক্লিয়ার? জি স্যার। অলরাইট, তাহলে আমরা মুভ করি। এখন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বিল্ডিং এ তোমার এই বিম গুলা ইউজ করে না ডিজাইন পারপাসে সামহাউ। ওকে, সেক্ষেত্রে বিম ইউজ না করলে আমাদের যে লোডটা স্ল্যাব থেকে বিমে যেত সেটা আলটিমেটলি ট্রান্সফার হবে কোথায়? স্ল্যাব থেকে সরাসরি কলামে। তো এই টাইপের যে স্ট্রাকচার গুলো, সেই স্ট্রাকচার গুলোকে বলা হয় ইউজুয়ালি ফ্ল্যাট প্লেট স্ট্রাকচার। বুঝাতে পারছি? যে যদি আমাদের স্ল্যাবটা সরাসরি কলামের উপর থাকে তাহলে সেই স্ল্যাবটাকে বলা হয় ফ্ল্যাট প্লেট স্ল্যাব, এবং এই স্ট্রাকচারটাকে ফ্ল্যাট প্লেট স্ট্রাকচার বলতে পারি আমরা। তো সেক্ষেত্রে লোডিং প্যাটার্নটা কিরকম হবে? একটু চেঞ্জ হবে। কি টাইপের চেঞ্জ হচ্ছে? যে স্ল্যাব থেকে যেটা আগে যেত বিমে, সেটা সরাসরি স্ল্যাব থেকে কোথায় যাবে? কলামে আসবে, কারণ এখানে তো বিম নাই।
কলামে আসবে, কলাম থেকে আলটিমেটলি কোথায় যাবে, ফাউন্ডেশনে যাবে, ফাউন্ডেশন থেকে সয়েলে চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। Yes, sir. ওকে, এরপর আছে যে সেকেন্ডারি বিম যদি ইউজ করি আমরা, ইউজুয়ালি এই সকল স্ট্রাকচার দেখা যায় হচ্ছে কি তোমার যখন স্টিল স্ট্রাকচার কনস্ট্রাকশন করা হয় তখন এই টাইপের কনস্ট্রাকশন মেথডে যায়। যে আমাদের মেইনলি কি ছিল, যে স্ল্যাবের সারাউন্ডিংস হচ্ছে মেইন বিম থেকে কলাম থেকে হচ্ছে ফাউন্ডেশন। এখন যদি তোমরা সেকেন্ডারি বিম ইউজ করো, সেকেন্ডারি বিম হচ্ছে গিয়ে ইন বিটুইন, যদি স্ল্যাবের নিচেও ইন বিটুইন কিছু বিম আমরা ইউজ করি, তো এটা হচ্ছে স্ল্যাব, তাই না? ইউজুয়াল প্র্যাকটিস কি ছিল, যে এই স্ল্যাব থেকে আলটিমেটলি এখানে একটা বড় বিম আছে বা মেজর বিম আছে বা প্রাইমারি বিম আছে, যাই বলি না কেন, স্ল্যাব থেকে লোডটা যাওয়ার কথা ছিল কোথায়, এই বিমে বা এই যে মেজর যে বা প্রাইমারি যে বিমটা, সে বিমে যাওয়ার কথা ছিল। কিন্তু ডিজাইনটা এমন ভাবে করা হলো যে স্ল্যাবের নিচেও কিছু সেকেন্ডারি কিছু বিম দেওয়া হচ্ছে, যেমন এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, তো এগুলোকে বলছি আমরা সেকেন্ডারি বিম। তো এগুলোর কাজ হচ্ছে গিয়ে আমাদের লোডটাকে ডাইভার্ট করা বা লোডটাকে নিজে ক্যারি করে আলটিমেটলি সারাউন্ডিং প্রাইমারি বিম গুলাতে পাঠানো বা ওরিয়েন্ট করে দেয়া। তো সেকেন্ডারি বিমের তাহলে কাজ কি হবে, তাহলে এখানে এবং এক্ষেত্রে লোডিং পাথটা কিরকম হবে সেটা দেখি। ফার্স্ট অফ অল স্ল্যাবেই লোড আসবে, স্ল্যাবের লোডটা অ্যাকচুয়ালি যাবে কোথায়, সেকেন্ডারি বিমে, এস বিমে যাবে। এস বিম থেকে যাবে কোথায়, এটুকু কি বুঝছো? জি স্যার। যে আমাদের ফার্স্টে লোড আসছে এখান থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে, ইউজুয়ালি যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু আমাদের যেহেতু কিছু সেকেন্ডারি বিম দিচ্ছি আমরা, তাহলে আমাদের এই লোডটা এই স্ল্যাব থেকে আলটিমেটলি আসবে এই সেকেন্ডারি বিম গুলাতে, এবং সেকেন্ডারি বিম গুলাতে থেকে তারপরে যাবে কোথায়, এই যে প্রাইমারি বিম, সেকেন্ডারি বিম থেকে লোডটা যাচ্ছে প্রাইমারি বিমে। তো স্ল্যাব থেকে সেকেন্ডারি বিম থেকে প্রাইমারি বিম, তারপরটা খুব ইজি, প্রাইমারি বিম থেকে যাবে কোথায়, কলামে, দেন কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশন টু সয়েল। কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? স্যার বিম ছাড়া যে স্ট্রাকচার গুলো আছে এগুলো কি বেশি বড় করা যাবে বা হাইটে বেশি উঁচু করা যাবে? এটা ডিপেন্ড করে আসলে, কারণ দেখো বিম যদি না থাকে, এই যে অংশটা যেখানে কলাম এবং স্ল্যাব একসাথে মিলিত হচ্ছে, এখানটা অ্যাকচুয়ালি প্রচুর স্ট্রেস তৈরি হয়। তোমরা যখন ডিজাইন করবে তখন বুঝবা আসলে যে এই অংশটুকুতে প্রচুর স্ট্রেস তৈরি হয়। কিরকম স্ট্রেস তৈরি হয়েছে, তুমি হচ্ছে কোনো একটা খাতা নিয়ে, A4 একটা পেপার নিলা, পেপার নিয়ে হচ্ছে গিয়ে তুমি সেটা কলমের উপর দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করলা, তাহলে কি হবে, ফুটা হবে কোন জায়গায়, যে Joint এর ওইখানে। যে এরিয়াটায় কলম এবং হচ্ছে গিয়ে খাতাটা একসাথে আছে, তাই না? জি স্যার। তো এই অংশটুকু বা এটাকে বলা হয় পাঞ্চিং বলা হয়, হ্যাঁ, এই ফেনোমেনাটাকে বলা হয় পাঞ্চিং। তো এই অংশটুকুতে অ্যাকচুয়ালি এই পাঞ্চিং টাইপের একটা স্ট্রেস উৎপন্ন হয়, যেটাকে পাঞ্চিং শেয়ার বলি আমরা ইউজুয়ালি। তো অফকোর্স এইভাবে ডিজাইন করা যায়, এবং ডিজাইন আছে অনেক জায়গায়, দেখবা যে বিম নাই, শুধুমাত্র কলাম আছে, এবং অনেক স্পেশাল বিল্ডিং গুলোতে, বিশেষ করে যে সকল বিল্ডিং গুলোতে আর্কিটেক্টরা খুব যত্ন করে ডিজাইন করে, সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে, ওই সকল বিল্ডিং গুলোতে দেখবা যে এরকম এই টাইপের অনেক কিছু পাবা। কিন্তু সেগুলো ডিজাইন করা রিলেটিভলি অনেক কঠিন, এবং সেগুলো স্ট্রাকচারালি ফিজিবল আমার কাছে মনে হয় না। কিন্তু এই টাইপের স্ট্রাকচার আছে, অনেক আছে। যে কোনো ফ্যান্সি মসজিদে যাবা, দেখবা যে ওখানে কোনো বিম নাই। ফ্যান্সি মসজিদ বলতে খুবই আর্কিটেকচারালি খুবই সুন্দর, বাইরে থেকে দেখতে খুবই হিপ হপ লাগে, ওখানে ভিতরে যে দেখবা যে অ্যাকচুয়ালি উপরে যে ছাদটা সেটা দাঁড়িয়ে আছে এরকম কলামের উপর। ওকে, জি স্যার। আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে ডিপ বিম। অ্যাকচুয়ালি ডিপ বিম ইউজ করলে বেসিক্যালি তার লোডিং প্যাটার্নটা কিরকম হয়, ডিপ বিমটা কেন ইউজ করে সেটা আমরা এই ফিগারটা দেখে এখানে একটা বুঝবো। যে অনেক সময় দেখা যায় যে কলামের ওরিয়েন্টেশন আমরা যেভাবে চাই সেভাবে দিতে পারি না, হ্যাঁ, সময় তো না, জায়গার স্বল্পতার কারণে, ডিজাইনের ইনকনসিস্টেন্সির কারণে। তো ইউজুয়ালি দেখা যায় যে আমাদের কলামের ওরিয়েন্টেশন ইউজুয়ালি ওঠার কথা কোন বরাবর, এই বরাবরই তো ওঠার কথা, কিন্তু এটা দেয়া যায় না অনেক সময় যদি জায়গার খুব স্বল্পতা থাকে।
অথবা দেখা গেল যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের স্পেশাল কিছু নিড আছে নিজের, যে এই জায়গাটা খালি থাকাই লাগবে আমার, কিন্তু ওইখানে আবার কলাম নিচে থেকে না তুললে হচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা করা হয় যে হ্যাঁ, কলামের সাইজ বা কলামের ইটা চেঞ্জ করা হয়, এরিয়াটা চেঞ্জ করা হয়। আর তো সেক্ষেত্রে এই কলাম এবং এই কলামের মধ্যবর্তী তো গ্যাপ, তাহলে সেই গ্যাপটা ফিল আপ করবো কিভাবে, লোডটা আলটিমেটলি নামবে কিভাবে? লোড আমরা জানি কি যে স্ল্যাব থেকে আলটিমেটলি বিমে যাবে, বিম থেকে কোথায় যাবে, কলামে যাবে, কলাম থেকে নিচে গিয়ে ফাউন্ডেশনে যাবে। এখন এই কলাম এবং এই ফাউন্ডেশনের মধ্যবর্তী তো একটা গ্যাপ হয়ে গেছে, তাহলে লোডটা পাস করবে কিভাবে? তো তার যে ওয়ে, সেটার জন্য একটা স্পেশাল বিম তৈরি করা হয়, সেই বিমটাকে বলা হচ্ছে ডিপ বিম। ওকে, এবং এটার ইউজুয়ালি হাইটটা বা এটার ইউজুয়ালি সাইজটা নরমাল বিমের চেয়ে অনেক বড় থাকে, অনেক বড় থাকে। ওকে, এবং এটা করা হয় কেন, যেন যদি বেসমেন্টে আমাদের 20 হাইট দরকার হয়, অনেকখানি হাইট দরকার হয়, তাহলে আমাদের এই ডিপ বিম করা হয়। ইন্ডাস্ট্রিতে নরমালি ডিপ বিম ইউজ করা হয় গ্রাউন্ড ফ্লোরে। তারপর হচ্ছে গিয়ে তোমার যদি যেটা বললাম যে হ্যাঁ, কলামের ওরিয়েন্টেশন আমরা এরিয়ার স্বল্পতার কারণে একই ওরিয়েন্টে রাখতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিপ বিম ইউজ করা লাগতে পারে। সেটা যদি স্পেশাল কিছু কনসিডারেশন থাকে আমাদের ক্লায়েন্টের, মানে যে বিল্ডিংটা করতে যাচ্ছে যে পারপাসে, তার ইচ্ছা থাকে যে না এখানটায় ওপেনই থাকবে, কিন্তু আবার নিচে হচ্ছে ফাউন্ডেশন না দিলেই নয়, এমন অনেক ক্রাইটেরিয়া আছে, কন্ট্রাডিক্টরি অনেক জিনিস আছে ডিজাইন করতে গেলে। যখন ডিজাইনে ঢুকবা তখন ইনশাল্লাহ বুঝবা। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে কলামের ওরিয়েন্টেশন গুলো এইভাবে চেঞ্জ করা হয়, এবং আলটিমেটলি ডিপ বিম দিয়ে যেটা করা হয় যে লোডিং যে প্যাটার্নটা কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশনে যাওয়ার কথা, সেইটাকেই কলাম থেকে ডিপ বিমে নিয়ে তারপর আবার কলামে নিয়ে তারপর ফাউন্ডেশনে পাঠানো হয়। এবং সেটাই দেখো এইখানে কিন্তু সেম, স্ল্যাব থেকে মেইন বিম, মেইন বিম থেকে কলাম, কলাম কলাম, কলাম থেকে যেটা আসছে যে এটা হচ্ছে ডিপ বিম, এবং ডিপ বিম থেকে যে এই কলাম থেকে আসছে ডিপ বিমে, ডিপ বিম থেকে আবার কলামে, দেন কলাম থেকে ফাউন্ডেশন, দেন সয়েল। ক্লিয়ার? জি স্যার। অলরাইট, ভেরি গুড। এখন এইগুলো তো দেখলাম হচ্ছে গিয়ে তোমার ফ্রেম স্ট্রাকচার, যেখানে বিম কলাম স্ল্যাবের ফ্রেম আছে। এখন ফ্রেম যদি না থাকে তাহলে কি হয়, যেগুলো হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার যেগুলো আমরা দেখলাম, তার আলটিমেটলি ওটাতে কি হয় যে মেইন যে লোডটা আছে সেই লোডটা স্ল্যাব থেকে যাই হচ্ছে আউটার যে ওয়াল বা ফাসাদ, সে ফাসাদে, তো স্ল্যাব থেকে আলটিমেটলি ফাসাদে আসে, ফাসাদ থেকে ফাউন্ডেশনে যায়, এবং বা এই ওয়াল গুলাই অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের সাথে যুক্ত, সে ফাউন্ডেশনে যায় এবং সয়েলে চলে যায়। খুবই ইজি, সিম্পল। অনেক জায়গায় আবার দেখা যায় যে ইউজুয়ালি যে ওয়ালের উপরে কিছু বিম তৈরি করা হয়। ওকে, মানে এখানে কলাম থাকে না, কিন্তু বিম মাঝে মধ্যে থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, রাইট? তো যদি বিম থাকে সেক্ষেত্রে কি হবে, স্ল্যাব থেকে বিমে যাবে, বিম থেকে যেটা আগে যেত কলামে সেটা এখন চলে যাবে আউটার ওয়ালে, ওয়াল থেকে আলটিমেটলি ফাউন্ডেশন। স্যার ইয়েস, স্যার ডিপ বিমে কি এক্সটেন্ডেড পোর্শনটা ম্যান্ডেটরি দেওয়া লাগে? এই যে এই অংশটুকু, জি স্যার। না 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 না, এটা জাস্ট ড্রয়িং এর সুবিধার জন্য দেখানো হয়েছে। কোনো বিমই এরকম বের হয়ে থাকতে দেখছো, বা যে বিল্ডিং গুলা তোমরা নর্মালি দেখো, কোনো বিমই এরকম এক্সটেন্ডেড অবস্থায় থাকে? নো স্যার। তো এটাও ম্যান্ডেটরি না, এটা জাস্ট ড্রয়িং এর পারপাসে। এটা তো অ্যাকচুয়াল কোনো ড্রয়িং না, এটা হলো গিয়ে তোমার কি একটা অ্যানিমেটেড একটা ভিউ বা ছবি, তাই তো? তো এটা দিয়ে তুমি এক্সাক্ট স্ট্রাকচারকে কম্পেয়ার করতে পারবে না, এই অংশগুলো থাকে না, ইউজুয়ালি থাকে না। আচ্ছা, এখন এক্স্যাক্টলি কম্পোনেন্টসে চলে যাই। অলরেডি আমরা কিছু কম্পোনেন্টস সম্পর্কে কথা বলছি, সেগুলোর কিছু অফিসিয়াল কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন আলোচনা করব। যে একটা বিল্ডিং কে বেসিক্যালি তার কম্পোনেন্ট গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডিং অন ইফ ইউ আর সিইং ইট অর নট। যে একটা বিল্ডিং, সে এটা একটা বিল্ডিং, জানি না এটা বিল্ডিংটা কেমন হবে, আমার ড্রয়িং খুবই খারাপ আসলে। তো এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। তো আমরা যে অংশটা দেখি যে কোনো বিল্ডিং এর, যে আমরা শুধুমাত্র গ্রাউন্ড সারফেসের উপরে যে অংশটা, মাটির উপরে যে অংশটুকু সেটাই দেখি, কিন্তু এমন স্ট্রাকচারও আছে বা এমন বিল্ডিংও আছে দেখা যায় যে মাটির উপরে যা আছে তার চেয়ে মাটির নিচে বেশি, বা ফাউন্ডেশনের অংশটুকুতে বেশি থাকে, থাকতেই পারে। তো গ্রাউন্ড সারফেসের উপরে যে অংশটা সেটাকে বলা হয় ইউজুয়ালি সুপার স্ট্রাকচার, যে এখানে বলা হচ্ছে সুপার স্ট্রাকচার, which is above the ground surface.
অ্যান্ড দেন গ্রাউন্ড সারফেসের নিচে যে অংশটুকু সেটুকুকে বলছি আমরা সাবস্ট্রাকচার। সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের মধ্যে কি কি পড়ছে? সুপারস্ট্রাকচারের মধ্যে অফকোর্স বিম কলাম থাকে, স্ল্যাব থাকে। আরেকটা কথা আছে প্লিন্থ, প্লিন্থের ব্যাপারে পড়বো, আমরা আসছি। সাবস্ট্রাকচারে কি থাকে? ফাউন্ডেশন থাকে, অথবা অনেক সময় রিটেনিং ওয়ালস থাকে, যেটা হচ্ছে কি সারাউন্ডিংস বা শোর পাইলস বলতে পারো। যে তোমাদের প্রপার্টির আশেপাশে যদি কোনো গর্ত টর্ত থাকে, সেখানে একটা হিউজ একটা নদী আছে, তাহলে তোমার এই নদীর পানির কারণে অ্যাকচুয়ালি কি হতে পারে, যে কোনো সময় বিল্ডিংটার এই পার্টটা এগুলো ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা করা হয়, এখানে কিছুটা রিটেনিং টাইপের কিছু স্ট্রাকচার তৈরি করা হয়, বা শোর পাইল বলতে পারো, রিটেনিং ওয়ালও বলতে পারো। তো সেইগুলাও অ্যাকচুয়ালি কি কই থাকে, সেগুলো হচ্ছে গ্রাউন্ড সারফেসের নিচেই থাকে, দেখা যায় না নরমালি। সেগুলোকে বলছি আমরা সাবস্ট্রাকচার। সুপারস্ট্রাকচার সাবস্ট্রাকচার নিয়ে কোনো কথা আছে? না থাকলে তাহলে আমরা মুভ করি, মুভিং অন। আচ্ছা, তার আগে এই অংশটুকু একটু কভার আপ করে আসি। ফাউন্ডেশন শুরু করার আগে এই অংশটুকু একটু কভার আপ করে আসি, যে অ্যাকচুয়ালি যে কোনো বিল্ডিংটাকে ডিজাইন করতে গেলে লোডিংটা কিরকম হয়, বা লোডিং এই বিল্ডিং গুলা কিরকম আমরা পাই। সেটা হচ্ছে গিয়ে বিল্ডিং এর যে কম্পোনেন্ট গুলো থাকে, সেই কম্পোনেন্ট গুলোর একটা সেলফ ওয়েট থাকে না? ফার্স্ট অফ অল, যে বিমটা করছো থাকে। বা যে কলামটা করছো, তার একটা নিজস্ব ওয়েট থাকে। তাহলে যখন তোমরা একটা বিল্ডিং এর লোড কনসিডার করবা, হ্যাঁ, তাকে কনসিডার করতে হবে, তার সেলফ ওয়েটটাকে কনসিডার করতে হবে না? ডেড লোড বলছে সেই সকল লোড গুলাকে যেগুলা হচ্ছে ওই বিল্ডিং এর যে কম্পোনেন্ট তাদের সেলফ ওয়েট প্লাস আদার যদি কোনো মেম্বার, সে তুমি একটা বিল্ডিং করলা, সেই বিল্ডিং এর একটা অংশে দেখা গেল যে যে কোনো একটা কম্পোনেন্ট সেটা একদম ফিক্সড অলওয়েজ থাকলো। কি থাকতে পারে? মনে করো তোমাদের হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে সাপ্লায়েন্স, সে সাপ্লায়েন্সের হচ্ছে গিয়ে নিচে একটা সেন্ট্রাল বোর্ড থাকে না? বুঝাতে পারছি আমি? Yes, sir. সে সেন্ট্রাল বোর্ডটা কি অলওয়েজই ওই বিল্ডিং এর ওই জায়গাটায় থাকবে না? এটা কি কখনো জি, স্যার। চেঞ্জ করা হয়? নরমালি চেঞ্জ করা হয় না। তার মানে হচ্ছে কি ওই যে ওইটার যে ওয়েটটা, ওইটাকেও বেসিক্যালি ডেড লোডের আন্ডারে চলে আসে। তবে ডেড লোড কি কি? ডেড লোড হচ্ছে কি যে স্ট্রাকচারের যে যে কম্পোনেন্ট গুলো আছে, তাদের প্রত্যেকটার নিজস্ব ওজন বা সেলফ ওয়েট প্লাস আদার্স যে সকল লোড যেগুলো অ্যাকচুয়ালি কোনো একটা স্ট্রাকচারে পার্মানেন্টলি থাকে, তাদের সেলফ ওয়েট বা তাদের ওজনটাকে দুটাকে যোগ করে আলটিমেটলি যে ভ্যালুটা পায়, সেটাকে বলছি ওই স্ট্রাকচারের ডেড লোড। তারপরে স্ট্রাকচারের আরেক টাইপের লোড আছে, সেটা হচ্ছে কি লাইভ লোড। মানে হচ্ছে তুমি একটা বিল্ডিং এ কখনো উঠছো, কখনো নামছো, তাই তো? কখনো তোমার ওজন খুব বেশি হয়ে যায়, কখনো ওজন কমে যায়। কখনো একটা বিল্ডিং এ 10 জন মানুষ থাকে, কখনো ওই একই বিল্ডিং এ আবার 50 জন মানুষ থাকে, হয় না এরকম? তাহলে যে সকল লোড, দেখো এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু অনেক কিছু। যে সকল লোডের ম্যাগনিটিউড, সে ফর এক্সাম্পল তোমার নিজের সেলফ ওয়েট কখনো বাড়ছে, কখনো কমছে, টাইমের সাথে চেঞ্জ হয়, এবং টোটাল লোডের পরিমাণটাও টাইমের সাথে চেঞ্জ হয়, কখনো 10 জন মানুষ, কখনো 100 জন মানুষ। তাহলে এই টাইপের যে লোড গুলো, যেগুলো আপ ডাউন করে একটা স্ট্রাকচারে, সেই সকল লোড গুলোকে বলা হয় লাইভ লোড। আর এই লাইভ লোডটাকে আমাদের যে কোড, আমাদের বাংলাদেশের কোড কোনটা? বিএনবিসি, তাই তো? এই বিএনবিসি স্পেসিফাই করা আছে অকুপেন্সি টাইপের আন্ডারে। ওকে, যে কি কি টাইপের অকুপেন্সি। রেসিডেন্সিয়াল হলে তার লাইভ লোডের একটা ভ্যালু, কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ইউজুয়ালি যদি আমরা 50 জন থাকি, সেক্ষেত্রে যদি ম্যাক্সিমাম বাড়েও, তাহলে কত বাড়তে পারে? হয়তো আরো 50 জন বাড়তে পারে, এর বেশি তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপ ডাউন করে না মানুষজন, তাই না? কিন্তু সে ফর এক্সাম্পল একটা মসজিদে জুম্মার দিন জায়গা থাকে না, প্রচুর মানুষ হয়, তার মানে ওখানকার যে লোডিং বা লাইভ লোডের যে ভ্যালুটা, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর লাইভ লোডের ভ্যালুটা কি সেম হবে? না স্যার। তার মানে এইটা ডিপেন্ড করে যে অকুপেন্সি টাইপের উপর। শুরুতে আমরা বিল্ডিং এর টাইপ দেখে আসছি না, যে রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড আদার্স। তো সেই টাইপের উপর বেস করে বেসিক্যালি লাইভ লোডের পরিমাণটা চেঞ্জ হয়। এছাড়া একটা স্ট্রাকচার বা একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে আমাদেরকে আরো দুইটা লোড আমরা কনসিডার করি আমাদের দেশে। সেটা একটা হচ্ছে আর্থকোয়াক লোড, যে আর্থকোয়াক আসলে অ্যাকচুয়ালি ওই আর্থকোয়াকের যে মুভমেন্ট বা শেকিং এর ফলে আমাদের স্ট্রাকচারের উপর বা বিল্ডিং এর উপর কি স্পেশাল লোড পড়ছে সেটা।
উইন্ড লোড হচ্ছে কি বাতাসের যে সকল এলাকায় বাতাস বেশি সেই বাতাসটাও অ্যাকচুয়ালি কি করে বিল্ডিং গুলাকে সাইড থেকে একটা প্রেসার দেয় না, সাইড থেকে একটা লোড দেয় বিল্ডিং এর উপর, সেই লোড গুলাকে কনসিডার করা হয়, কনসিডার করে আলটিমেটলি বিল্ডিংটা ডিজাইন করা হয়। এছাড়া আরো একটা লোড আসে যেটা আমাদের দেশে খুবই ইগনোর করা হয় কারণ আমাদের দেশে নাই, কিন্তু বাইরের দেশে এই লোড গুলোর তুলনায় এই লোডটার স্নো লোডিং এর পরিমাণটা বেশি থাকে। যে যখন স্নো পড়ে তখন স্নোর ফলে অ্যাকচুয়ালি কি হয়, স্ট্রাকচারের উপর একটা নির্দিষ্ট লেয়ারের একটা বা নির্দিষ্ট একটা ওয়েটের স্নো জমা হয়। সেই স্নোটার সেলফ ওয়েটও কি করে আলটিমেটলি সেই স্নোটার সেলফ ওয়েটটা ইউজ করেও বেসিক্যালি আমাদের স্ট্রাকচারকে ডিজাইন করতে হয়। সেটা আমাদের দেশে নাই, কিন্তু বাইরে এই লোডিং এর অ্যামাউন্টটা খুব বেশি আসে। এবং দেখবা যে বাইরের যে কোনো বিল্ডিং এর রুফ সাইজটা দেখতে এরকম, সে 4 তলা 5 তলা বিল্ডিংই হোক দেখতে এরকম। অনেক সময় মনে হতে পারে যে কি রে এরা এই কাজ করে কেন, তাই না? এটা কারো মাথায় আসছে কখনো আসছে কিনা জানি না, তবে ইউজুয়ালি ওদের প্রত্যেকটা রুফই সেটা 5 তলা বিল্ডিং হোক 10 তলা বিল্ডিং হোক রুফটা ইউজুয়ালি এরকম ইনক্লাইন্ড অবস্থায় রাখে। কেন রাখে? কারণ যদি ফ্ল্যাট থাকে আমাদের দেশের মতো, আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন ছাদে কি জমে? পানি জমে, তাই তো? এখন জি, পানি স্যার। জমলে মানে কি পানির সেলফ ওয়েটটা অ্যাকচুয়ালি হলো ওই ইটার উপর কাজ করে, ওই রুফটার উপর। একই কথা যদি ওদের দেশেও যদি এরকম ফ্ল্যাট থাকতো তাহলে আলটিমেটলি ওই ফ্ল্যাট এরিয়াতে স্নো জমতেই থাকতো, কারণ ওদের দেশে প্রায় সে সুইডেনের কথা যদি বলি 7 মাসের মতো প্রায় বা 6 মাসের মতো স্নো থাকে। তো স্নো জমতে জমতে দেখা গেল যে এত ওজন হয়েছে ওই স্নোটার, তো ওই স্নোর কারণে বেসিক্যালি বিল্ডিংটা কোলাপস করতে পারে। এই জন্য ওরা যেটা করে যে ইনক্লাইন্ড অবস্থায় রাখে, তো স্নোটা এখানে পড়লেও কি হয় একটা নির্দিষ্ট লেয়ার জমার পরে অটোমেটিক্যালি সেলফ ওয়েটের কারণে নিচের দিকে পড়ে যায়। ওকে, এটা হচ্ছে গিয়ে সেলফ সার্ভিস দেয় আর কি স্নোরা। এই জন্য নর্মালি ওদের দেশে রুফটাকে বিশেষ করে ফ্ল্যাট রাখা হয় না, ইনক্লাইন্ড অবস্থায় রাখা হয়। তো এই দুইটা টার্মস নিয়ে কথাবার্তা খুব একটা বলার দরকার আছে বলে মনে হয় না আপাতত। নমিনাল লোড এবং ডিজাইন লোড এগুলো যখন তোমরা ডিজাইন শুরু করবা তখন বুঝবা, আপাতত এগুলো বোঝানো যাবে না। এটা হচ্ছে বাংলাদেশের আর্ট ওয়ার্কের জন্য যেই ম্যাপিংটা, যে কোন এলাকার আর্ট ওয়ার্ক হলে কতখানি লোড ধরবো তার একটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। জোন 3টা দেখাচ্ছে এখানে, বিএনবিসি 2020 যেটা এসছে সেখানে জোন আমাদের হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে 4টা হয়েছে টোটাল, এবং ডিভিশন গুলো আরেকটু গাঢ় হয়েছে। ওকে, তো সেটা নিয়ে তোমরা ফার্দার পড়বা যখন আরেকটু আগাবা, বা আর্ট ওয়ার্ক যখন স্ট্রাকচার পড়বা তখন আর্ট ওয়ার্ক ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে পড়ানো হয় বা আর্ট ওয়ার্কের লোডিং ক্যালকুলেশন দেখানো হয়, তখন আর কোনো মানে এখন যেটা ভাবছো যে এটা কি জিনিস, তো তখন এটা বুঝে যাবা। এটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কথা বলার দরকার আছে বলে মনে হয় না। এটা সাইক্লোন এফেক্টেড এরিয়া, দরকার নাই। ফাউন্ডেশনসে চলে যাই আমরা। তো ফাউন্ডেশন কি জিনিস? যেটা বেসিক্যালি সয়েলের সংস্পর্শে থাকে, দেখতে পাচ্ছ তাই না আশা করি, যে সয়েলের সাথে থাকে এবং আলটিমেটলি টোটাল যে বিল্ডিং সেই বিল্ডিংটার লোডটা কি করে, সেই সুপার স্ট্রাকচারের লোডটা নিজে ক্যারি করে, এবং ক্যারি করে সেই লোডটা আলটিমেটলি কোথায় ট্রান্সফার করে দেয়? সয়েলে ট্রান্সফার করে দেয়। The foundation transfers all kind of load coming from the superstructure to the soil in such a way that it doesn't exceed the bearing capacity of the soil at that place. তো যেটা বলছে যে সুপারস্ট্রাকচার থেকে যে পরিমাণ লোড আসে সেটা ফাউন্ডেশনটা কি করে, সয়েলে ট্রান্সফার করে। এখন প্রত্যেকটা সয়েলেরই তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তাই না? সয়েল তো আর মানে যতখানি লোড দিবা সয়েল ততখানি নিতে পারবে না, পারবে? যেমন কাদা যদি হয়, কাদার ভিতরে তুমি যদি হাত দিয়ে একটা ঘুষি মারো, দেবে যাবে না? এর মানে Yes, কি? sir. মানে তুমি যে লোডটা দিচ্ছ সেটা অ্যাকচুয়ালি ও নিতে পারছে না। কিন্তু ওই একই মানে অন্য সয়েলে যদি যাও তুমি, সে যদি গ্রাভেলে যাও বা যদি শক্ত পাথরে যাও, তুমি যদি ওইভাবে হাত দিয়ে ঘুষি দাও তাহলে কি সে দাববে বা সে কি সেটেল করবে? সেটেল করবে না, না। স্যার। মানে তুমি যে লোডটা দিচ্ছ সেটা মানে ওই সয়েলটা নিতে পারবে। তাহলে প্রত্যেকটা সয়েলেরই একটা নির্দিষ্ট লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে, যেটাকে এখানে যে বলা হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটি। ওকে, প্রত্যেকটা সয়েলেরই লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে। তো সেই তো বিল্ডিং করার কোন একটা এরিয়াতে বিল্ডিং করার জন্য প্রথমে যেটা করা হয় সয়েল টেস্ট করা হয়। কেন? এই ক্যাপাসিটিটা বের করার জন্য, অ্যাকচুয়ালি ওই সয়েল কতখানি লোড নিতে পারবে।
তারপরে সেই পরিমাণ লোড বা সেই পরিমাণ ওজন রেখে সেই উপরে একটা বিল্ডিং করা হয় আলটিমেটলি। এটাও তোমরা ইনশাল্লাহ দেখবা যখন একটু ফার্দার আগাবা আর কি, জিওটেকনিক্যালস 1 বা 2 পড়বা যখন। তারপর আসছে যে প্লিন্থ লেভেল। এটা একটা লেভেল যেটা বেসিক্যালি আমাদের গ্রাউন্ড সারফেস থেকে খানিকটা উপরে রাখা হয়। দিস ইজ দ্য ফ্লোর অফ এ বিল্ডিং ইমিডিয়েটলি অ্যাবাভ দ্য গ্রাউন্ড সারফেস। মানে হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন হয়ে গেল, ফাউন্ডেশনের পরে তো মানে এখানে অ্যাকচুয়ালি কি থাকে, গ্রাউন্ড থাকে, তাই না? তো ফাউন্ডেশনের পরে খানিকটা উপরে বা একটু ইমিডিয়েটলি অ্যাবাভে এখানে একটা ফ্লোর করা হয়, এবং সেই ফ্লোরের যে অংশটুকু, সেই অংশটুকুকে আমরা বলছি প্লিন্থ। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি রেস্ট্রিক্টস দ্য রেইন ওয়াটার অ্যান্ড আদার ম্যাটেরিয়াল ফ্রম এন্টারিং ডিরেক্টলি টু দ্য গ্রাউন্ড ফ্লোর। যে যদি একদম গ্রাউন্ড সারফেসের সাথেই আমাদের ফ্লোরটা থাকতো, তাহলে আলটিমেটলি পানি বা আদার থিংস বা ম্যাটেরিয়াল যাই হোক না কেন গড়াই গড়াই কিসে চলে আসতো, গ্রাউন্ড ফ্লোরে চলে আসতো আমাদের বিল্ডিং এর। সেটা যেন না হয় সেই জন্য যেটা করা হয় যে গ্রাউন্ড সারফেস থেকে খানিকটা উপরে বা ফাউন্ডেশন থেকে খানিকটা উপরে একটা ফ্লোর করা হয়, সারফেস করা হয়, এবং সেই সারফেসটাকে আমরা বলছি প্লিন্থ। এবং এই প্লিন্থ লেভেল যেটা, সেই প্লিন্থ লেভেলটাই বেসিক্যালি ডিফাইন করে সুপার স্ট্রাকচার এবং সাবস্ট্রাকচারের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। অলরাইট। তারপরে ওয়াল। ওয়াল তো আমরা জানি, ওয়ালের কাজ কি? স্যার ইয়েস। স্যার একটা ছোট কোশ্চেন স্যার, যে স্যার যে স্ট্রাকচার গুলোতে স্যার আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থাকে, হুম। এগুলোতে স্যার ফাউন্ডেশন বা প্লিন্থ লেভেল আরো অনেক নিচে থাকে। হ্যাঁ, অফকোর্স। সেটা তো ওই যে তোমার ওটা তো এক্সকাভেট করে আলটিমেটলি চলে যাচ্ছে নিচের দিকে, তাই না? তোমার গ্রাউন্ড সারফেসটা তো আলটিমেটলি নিচেই নেমে যায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আসছে ওয়াল। ওয়ালের পারপাস কি? ওয়ালের পারপাস হচ্ছে প্রাইভেসি প্রোভাইড করা। আমাদের দেশে যে ওয়ালগুলো হয় ইউজুয়ালি, কিন্তু বাইরের দেশে যখন যেমন লোড বিয়ারিং ওয়াল যদি বলি, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি লোড বিয়ারিং ওয়ালের কাজ কি? সে লোডও ক্যারি করে। যে আমাদের দেশে যে ওয়ালগুলো সেগুলো হচ্ছে পার্টিশন দেওয়াটাই মেন কাজ। এছাড়া লোড বিয়ারিং ওয়ালগুলা বেসিক্যালি কি করে, যে লোড ট্রান্সফারেও সহায়তা করে। ওকে, ইউজুয়ালি দুইটা কাজ, একটা হচ্ছে পার্টিশন দেয়া, প্রাইভেসি প্রোভাইড করা, তারপরে হচ্ছে কি বিভিন্ন এনভায়রনমেন্টের যে হ্যাজার্ড, বৃষ্টি, বাদল, রোদ, সাইক্লোন, আর্থকোয়াক, সবকিছু থেকে বেসিক্যালি ওয়ালগুলো আমাদেরকে কি করে, প্রোটেক্ট করে। সোজা কথা। বিম হচ্ছে হরিজন্টাল মেম্বার, যেটা লোড ক্যারিং এলিমেন্ট হিসেবে কাজ করে, এবং বিমটা সাপোর্ট দেয় কাকে? স্ল্যাবটাকে সাপোর্ট দেয় বিম, তাই তো? জি স্যার। তারপর হচ্ছে কলামটা হচ্ছে কি ভার্টিক্যাল এলিমেন্ট, যেটা ভার্টিক্যাল মেম্বারটা, এবং এটা আলটিমেটলি সাপোর্ট দেয় কাকে? এটা আলটিমেটলি সাপোর্ট দেয় হচ্ছে স্ল্যাব এবং বিমকে, রাইট? এই যে জি স্যার। কম্প্রেশন বা আদার থিংস যেগুলো এখানে বলছে, সেগুলো হচ্ছে কি বেসিক্যালি কলামটা থাকে এইভাবে, তার উপর লোড দেই আমরা উপর থেকে, না? তো অ্যাকচুয়ালি কলামটাকে কি করি, কম্প্রেস করার চেষ্টা করি, তাই তো? সেই জন্য এটাকে এই টাইপের যে কলাম মেম্বার গুলো, এই মেম্বার গুলোকে বলা হয় ইউজুয়ালি কম্প্রেশন মেম্বার বলা হয়। ঠিক আছে? ফ্লোর বা স্ল্যাবের মেইন কাজ হচ্ছে গিয়ে কি, যেই সকল লোডিং গুলো আসে বা যে সকল অকুপেন্সি আসে বা যারা যারা অ্যাকচুয়ালি ওই বিল্ডিংটা ইউজ করে তাদেরকে সাপোর্ট দিয়ে রাখা, অ্যাকোমোডেট করা, তাই তো? যে মানুষজন দাঁড়ায় কোথায়, আসলে ফ্লোরে গিয়ে দাঁড়ায়। শুধুমাত্র মানুষজন না, যাবতীয় যত ফার্নিচার আছে একটা বিল্ডিং বা আদার থিংস সবগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে, ফ্লোরে থাকে। তাহলে ফ্লোর হচ্ছে কি একদম প্রাইমারি এলিমেন্ট লোড ক্যারিং করার, রাইট? ফ্লোর বা হচ্ছে কি স্ল্যাব, যাই বলো না কেন। ইয়েস। ডোর, উইন্ডোজ, আমার মনে হয় না বলার কিছু আছে, সবাই জানে অ্যাকচুয়ালি কাজ কি। স্টেয়ার্স বলার কিছু নাই, কি করতে হয় তোমরা সবাই জানো। এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যদি তোমার মনে হয় যে না আমার আরেকটু জানা দরকার এই ব্যাপারে কিছু। অলরাইট। রুফ হচ্ছে ছাদ। ইউজুয়ালি ঢাকা শহরে যেটা এখন বাইরে কোথাও নাই, হাঁটা চলার জায়গা নাই বা খেলাধুলার জায়গা নাই, আমাদের খেলাধুলার জায়গা বা এন্টারটেনমেন্টের মোরালের জায়গা হচ্ছে কি ছাদ। তো স্যার ছাদের একটা কোশ্চেন ইয়েস করবো? ইয়েস। স্যার লিন্টেলটা কেন দেয়া হয়? ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা হ্যাঁ, লিন্টেল যেহেতু উইন্ডোজ এসছে, লিন্টেলটা দেওয়া হয় হচ্ছে কি আমাদের দেশে যেহেতু আমরা পার্টিশন ওয়াল ইউজ করি, তাই না? তো 9 ফিট বা 10 ফিটের পার্টিশন ওয়ালের মধ্যে অ্যাকচুয়ালি এতখানি পুরোটা যদি তোমরা দাও, ব্রিক দিয়ে কাজ করো, তাহলে ওই ব্রিকটা আনস্টেবল হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি?
এই জন্য যেটা Yes, করা sir. হয় যে একটা নির্দিষ্ট লেয়ার পরে ডেপথের পরে যেখানে যে লেভেল থেকে উইন্ডো শুরু হয় সেই উইন্ডো লেভেলে হচ্ছে কি একটা কংক্রিট ঢালাই দেওয়া হয় যেন পার্টিশন ওয়ালগুলা আনস্টেবল হয়ে না যায় এবং আলটিমেটলি ওই যে পার্টিশন ওয়ালের উপরে যে অংশ এই অংশগুলা লোডগুলা যেন এই লিন্টেলটা নিজে ক্যারি করে ফেলে বা এই অংশটুকু নিজে ক্যারি করে আলটিমেটলি পার্টিশন ওয়ালগুলাকে স্টেবল করার চেষ্টা করে। ঠিক আছে, Yes, sir. পারফেক্ট, ভালো কোশ্চেন করছো এখান থেকে। হ্যাঁ, উইন্ডোজ এর অ্যাকচুয়ালি লিন্টেলটা ইউজ করা হয় উইন্ডোজ এর উপরেই। অলরাইট, ফ্লোর Sir, ফিনিশ। লোড বেয়ারিং যে স্ট্রাকচার গুলো স্যার, এগুলোতে ডোর উইন্ডো কি ওয়ালের ইয়াতে দেওয়া হয় স্যার, ওয়ালের সাথে? হ্যাঁ, ওয়ালের সাথেই থাকে, মানে ওদের ওগুলা হচ্ছে কি তাহলে সব। স্যার হ্যাঁ বলো। লোডটা তাহলে স্যার নিতে অসুবিধা হবে না স্যার? না, কারণ ওই যেহেতু ওখানে ওই একটু গ্যাপটুকু wall থাকে। side load ওয়েট, এত বড় একটা ওয়াল যদি হয়, উইন্ডো বা ডোর তো থাকে সে ফর এক্সাম্পল এইটুকু, তাহলে লোডিং প্যাটার্নটা কিরকম হয়? তাহলে দেখো এইখানে কাজ করে হচ্ছে গিয়ে এই অংশটুকু লোডটা এইভাবে ট্রান্সফার হয়ে আলটিমেটলি এইভাবে ট্রান্সফার নিচের দিকে চলে আসে। এই অল্প স্পেসিং বা অল্প ওপেনিংটা আসলে কোনো ম্যাটার করে না এবং ডিজাইনটা ওইভাবেই করা হয়। যদি এখানে ওপেনিং বেশি থাকে তাহলে ওয়ালের যে থিকনেসটা আরেকটু বেড়ে যায়। বুঝতে পারছি? জি স্যার। মানে মেইন ওয়েটটা দিতে না পারলে থিকনেস ওয়াইজ হচ্ছে গিয়ে লোডটা সে ডিভাইড করে নেয়, মানে এই বরাবর ডিভাইড করে নেয় যদি এখানে ওপেনিং অনেক বেশি থাকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। রাইট, স্যার, ইয়েস। যদি ব্রিক স্ট্রাকচারে লিন্টেল দেওয়া প্রয়োজন, যদি অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে স্ট্রাকচারটা করা হয় তাহলে কি লিন্টেল দেওয়া কি নরমালি যদি প্রয়োজন? তুমি কংক্রিটের, যেমন এই স্ল্যাবগুলো যদি বা এই ওয়ালগুলো যদি কংক্রিটের হয় সেক্ষেত্রে লিন্টেল কিন্তু থাকে না, কারণ ও লোডটা আলটিমেটলি সে কংক্রিট নিজেই ক্যারি করছে, তাই না? ইউজুয়ালি ব্রিকেই দেওয়া হয় আর কি। Yes. আর কিছু? অলরাইট, তাহলে ফ্লোর ফিনিশ এটাও আমরা জানি যে আগে যেটা করা হতো মোজাইক করা হতো বা প্লাস্টারিং তো এখনো করা হয় অফকোর্স, কিন্তু সাথে যেটা করা হয় সে যে টাইলস ইউজ করা হয় এখন। যেটা আগে মোজাইক করা হতো, আগেকার বিল্ডিং গুলোতে দেখবা যে মোজাইক করা হচ্ছে, এখন যেটা টাইলসে পরিবর্তিত হয়ে গেছে এবং আলটিমেটলি তাদের একটা সেলফ ওয়েট থাকে এবং এই সেলফ ওয়েটটুকু আলটিমেটলি যখন ডিজাইন করি সেটা কনসিডার করা হয়। তো ফ্লোর ফিনিশ নিয়ে তো বা বিল্ডিং ফিনিশ নিয়ে তো কোনো কথাবার্তা বা কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, এগুলো সিম্পল জিনিস। নাই, অলরাইট। এরপর আসি ইউটিলিটি বা বিল্ডিং সার্ভিসেস। তো এটা কি, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বিল্ডিং করলেই তো হয় না, তাতে পানির লাইন থাকা লাগে, ইলেকট্রিসিটির লাইন থাকা লাগে, গ্যাসের লাইন থাকা লাগে। তো এই যে সাপ্লিমেন্টারি গুলা অনেক সময় বা আমাদের এটা হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে কাইন্ড অফ একটা, এই বিল্ডিংটা বাইরের ওরিয়েন্টেড একটা বিল্ডিং, দেখো ছাদটা হচ্ছে গিয়ে ইনক্লাইন্ড অবস্থায় আছে এবং ওদের ফাসাদ বা ওদের এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফাসাদ বেসড, মানে হচ্ছে গিয়ে আউটার ওয়ালের লোড বেয়ারিং বেসড, আউটার ওয়ালটাই লোড ক্যারি করে। দেখবা স্টিল দেখা যাচ্ছে এখানে, দেখছো? তো ওইখানে যেটা লাগে যে হ্যাঁ ইলেকট্রিসিটির জন্য লাইন দিতে হয়, হ্যাঁ অফকোর্স ওয়াটারের জন্য লাইন দিতে হয়, হ্যাঁ অফকোর্স সুয়ারেজের জন্য বা যে সকল এলাকা দিয়ে ওই যে টয়লেটের লাইন গুলা পাইপ লাইন গুলা যায় সেগুলোর জন্য লাইন লাগে, গ্যাসের জন্য লাইন দিতে হয়। তারপর যেটা দিতে হয় ওদের দেশে স্পেশালি ভেন্টিলেশনের জন্য একটা স্পেশাল লাইন থাকে, ভেন্টিলেটর থাকে, যেটা আমাদের দেশে বিল্ডিং গুলাতে থাকে না। কারণ হচ্ছে কি আমাদের দেশে বিল্ডিং গুলো ওপেন বেশি, আমরা আমাদের দেশে হচ্ছে গরমের দেশ, তো তো আমরা ইউজুয়ালি বিল্ডিং এর মাঝখানে ওপেনিংস রাখতে পছন্দ করি বা আমাদের বিল্ডিং গুলা খোলামেলাই হয় রিলেটিভলি। কিন্তু ওইখানে তো বাইরের টেম্পারেচার থাকে হচ্ছে কি -30 -20, ইউজুয়ালি 6-7 মাস এরকমই থাকে, আর ভিতরের টেম্পারেচার থাকে অলওয়েজ 25। তাহলে ভিতর টেম্পারেচার 25 মেনটেন করতে গেলে অ্যাকচুয়ালি কি করতে হবে, এটাকে পুরোপুরি সিল গালা করে ফেলতে হয়, তাই না? বিল্ডিংটাকে সিলড অবস্থায় থাকে, বাতাস মানে বাইরে থেকে যদি ওয়ে না করি বাতাসে ঢোকার কোনো ওয়ে থাকে না। সেজন্য ওদের দেশে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হয় এবং স্পেশাল ভেন্টিলেটর দিয়ে বা ওইটার একটা ওরিয়েন্টেশন বা ওইটার একটা সার্ভিস মেনটেন করতে হয়। ওকে, তাহলে এগুলো হচ্ছে বিল্ডিং সার্ভিসেস, যে সকল ইলেকট্রিক্যাল বা আদার লাইনস গুলো ইউজ করা হয় একটা বিল্ডিং এ, সেগুলো হচ্ছে গিয়ে বিল্ডিং সার্ভিসেস এবং এগুলোর সেলফ ওয়েটটা ডিজাইনের সময় কনসিডার করতে হয়।
অলরাইট, টেকনিক্যাল টার্মস, কিছু টেকনিক্যাল টার্মস এর কথা বলি। ব্যালকনি আমরা সবাই জানি নাকি জানি না? জানি, রাইট? Yes, Yes, sir. sir. বেসমেন্ট হোপফুলি জানি, ছবি টবি আছে বোধহয় এখানে। হ্যাঁ, ব্যালকনির ছবি আছে, বেসমেন্টের ছবি আছে, যেখানে বেসিক্যালি পার্কিং করা হয় বা যেখানে স্টোরেজ হিসেবে যে অংশটুকু ইউজ করা হয়। সানশেড, যেটা উইন্ডোর সাথে থাকে, যেন রোদ টোদ বা বৃষ্টির পানি ডিরেক্টলি আমাদের উইন্ডোতে না পড়ে। কোর্টইয়ার্ড, বা আমরা যেটাকে বলি হচ্ছে গিয়ে উঠান বলি, যেটাকে কোর্টইয়ার্ড হতে পারে। তো এইগুলো হচ্ছে কিছু টেকনিক্যাল টার্মস আছে, আমি টেকনিক্যাল টার্মস সবগুলোতে যাব না। ড্যাম প্রুফ কোর্স মানে হচ্ছে গিয়ে সোজা কথা, বিল্ডিংটা যখন করলাম, সে বিল্ডিংটাতে দেখা যায় অনেক সময় লিকেজ দেখা যায় অনেক বিল্ডিং এ, যে পানি চুইয়ে চুইয়ে ভিতর দিয়ে পড়ছে। তো সেগুলোকে ড্যাম প্রুফিং করা হয় বা পানি প্রুফিং করা হয়, এবং সেই জন্য হচ্ছে কিছু স্পেশাল ম্যাটেরিয়াল ইউজ করা হয়, সেগুলোকে বলছি ড্যাম প্রুফ কোর্স। জাস্ট তোমরা জেনে রাখো যে হ্যাঁ, এটাও ইউজ করা যায়। আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে পুরোটা শেষ করে দেই। ফাউন্ডেশন ফুটিং দেখে আসছি, গ্যারাজ জানি, গ্রাউন্ড ফ্লোর জানি। প্যারাপেট হচ্ছে গিয়ে আমাদের ছাদে হচ্ছে গিয়ে ছোট একটা ওয়াল করা হয় না, রেলিং করা হয় না, জি স্যার। সেটাকে বলা হচ্ছে প্যারাপেট। ওকে, পার্টিশন ওয়াল আমরা জানি অলরেডি। পোর্চ কি? ইট ইজ এ কাভার্ড সারফেস সাপোর্টেড অন পিলার্স অর আদারওয়াইজ ফর দ্য পারপাস অফ পেডেস্ট্রিয়ান এন্ড ভেহিকল অ্যাপ্রোচ টু এ বিল্ডিং। এটা হচ্ছে কি, ছবি দেখলে বুঝবা সোজা, এই যে এটা হচ্ছে পোর্চ। বিল্ডিং এর সামনে একটা স্পেশাল শেড দেই, যেটা হচ্ছে কি আমাদের চায়ের দোকানগুলোতে দেখা যায়, তাই না? টং দোকানগুলোতে কি করে ওরা, স্পেশালি হচ্ছে টিনের একটা শেড দিয়ে দুইটা খুঁটি দিয়ে দাঁড় করে রাখে, তাই তো? ওই অংশটুকুকে বলছি আমরা, যেটা মেইন বিল্ডিং থেকে কিছুটা বাইরের দিকে থাকে এবং আলটিমেটলি শুধুমাত্র ছাদ থাকে, আর কিছুই থাকে না, কোনো সাইড ওয়ালস বা কিছু থাকে না, সেগুলোকে বলছি আমরা পোর্চ। রুম হাইট, স্টোরি, স্ট্রাকচারাল ওয়াল, এগুলো নিয়ে কথাবার্তা বলার দরকার নেই। ইট ইজ কার্নিশ, বা কার্নিশ হচ্ছে কি অ্যাকচুয়ালি ইট ইজ স্লাইটলি এক্সট্রা প্রজেক্টেড পার্ট অফ দ্য স্ল্যাব। যে কোনো স্ল্যাব যদি খানিকটা বের হয়ে থাকে মেইন স্ট্রাকচার থেকে, সেটুকুকে বলি আমরা কার্নিশ। কার্নিশ তো আমরা নাম শুনে বুঝতেছি যে আমরা ইউজ করে আসছি কখনো না কখনো, তাই না? এই পয়েন্টগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি আসলে, কারণ এগুলা আমরা অলরেডি পড়ে আসছি সব। তো এগুলো নিয়ে আবার ডিটেলস সেকেন্ড টাইম কথা বলার দরকার আছে বলে মনে হয় না। আমি জাস্ট কথা বলবো বা আমি একটু ডিটেলস দেখাবো হচ্ছে কি এই ফারটা। স্যার কার্নিশ তো প্রতি ফ্লোরে ফ্লোরে দেওয়া হয় না। না, এটা ডিপেন্ড করে, তোমার যদি স্ল্যাবটাকে তুমি যদি কোনো এলাকায় বা খানিকটা অংশ যদি এক্সটেন্ড করতে চাও, এটা কিন্তু সবখানে পাবে না। তুমি যদি তোমার আশেপাশে যে বিল্ডিং গুলো আছে, তাহলে এখনই তাকায় দেখো যে কয়েকটা ফ্লোরে হয়তো আছে, কয়েক জায়গায় নাই, কিছুটা বের হয়ে আছে, কিছুটা নাই, এই তো। জি স্যার। তাহলে আমি মুভ করছি এই অংশটুকুতে, ফারে। আচ্ছা, অলরাইট। তো ফারটা আসলে কি জিনিস? এটা হচ্ছে কি একটা রেশিও। রেশিওটা কি? সামেশন অফ অল দ্য ফ্লোরস। ফ্লোর এরিয়া যে কটা আছে, যেমন আমাদের ফ্লোর যদি 3 তলা বিল্ডিং হয়, তাহলে এইটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, তাহলে এই ফ্লোরের একটা এরিয়া আছে না, সে 1000 স্কোয়ার ফিট, এটা 1000 স্কোয়ার ফিট, এটা 1000 স্কোয়ার ফিট। তাহলে টোটাল এরিয়া কত 3টা ফ্লোরে যোগ করলে? 3000 স্কোয়ার ফিট, রাইট? বুঝছো? ইয়েস, নো? Yes, sir. সামেশন অফ অল দ্য ফ্লোর এরিয়া। এরপর হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া। এখন এই বিল্ডিংটা তো কোনো একটা ল্যান্ডের উপর অবস্থিত, তাই না? তাহলে সে প্লটের এরিয়াটা কতখানি, সে প্লটের এরিয়াটা আমরা বের করবো। সে প্লটের এরিয়াটা হচ্ছে গিয়ে 1500 স্কোয়ার ফিট। একটা 1500 স্কোয়ার ফিটের উপর আমরা বিল্ডিং করছি 3 তলা, সেই 3 তলা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের এরিয়া যোগ করলে আমরা পাচ্ছি 3000। তাহলে অ্যাকচুয়ালি ফারের ভ্যালুটা কত? 2। ওকে,
এই ফারটা কি কেন ইউজ করা হয় সেটা আমরা একটু দেখি যে ফার আসলে কি, যে ফ্লোর এরিয়া রেশিও, যে অ্যাকচুয়াল যে ফ্লোর বা অ্যাকচুয়াল যে কটা ফ্লোর আমরা পাচ্ছি সেটার সাপেক্ষে অ্যাকচুয়ালি যে প্লট আছে, যে প্লটের উপর বিল্ডিংটা করতেছি তার দুইটার মধ্যে রেশিওটা কতখানি সেটা। এটা অনেক সময় 100 দিয়ে গুণ করা হয়, অনেক সময় করা হয় না। তো 100টা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না। বোঝাতে পারছি ফার কাকে বলে? Yes, sir. অলরাইট, এখানে দেখো আরেকটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে তোমাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে এমজিসি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ বলা হয় এটাকে। সেটা কি, সেটা হচ্ছে কাভার্ড এরিয়া বাই দ্য বিল্ডিং, মানে হচ্ছে আমাদের একটা প্লট আছে সে ফর এক্সাম্পল এইটুকু অংশ। এখন সেটা তো তুমি এখান থেকে কলাম তুলে উপর থেকে বিল্ডিং তুলতে পারবে না, পারবা? আমাদের বিল্ডিংটার ওরিয়েন্টেশন হবে সে ফর এক্সাম্পল এতখানি, ওকে? তাহলে এই যে বিল্ডিং এর এরিয়া হচ্ছে এটা, বা এরিয়া কভার্ড বাই দ্য বিল্ডিং হচ্ছে কি এই অংশটুকু, আর টোটাল ল্যান্ড হচ্ছে কি পুরোটা, ওকে? তাদের মধ্যবর্তী যে রেশিও সেটাকে বলা হয় এমজিসি বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এবং এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সে ফর এক্সাম্পল হয়তো 63% এরিয়া নিয়ে বিল্ডিংটা আছে, মানে টোটাল যদি তোমার 100 স্কোয়ার ফিটের একটা জায়গা তোমার থাকে, তার মধ্যে 63 ফিট নিয়ে কি করছো তুমি, বিল্ডিংটা তৈরি করছো। বাকি তোমার 37 যে অংশ, 37 ফিটের স্কোয়ার ফিটের যে অংশটুকু, সেটা কি অবস্থায় থাকবে, ওপেন অবস্থায় থাকবে। এই দুইটা বুঝতে পারছো, বোঝা গেছে এই দুইটা অংশ? জি স্যার। এখন এগুলা ইউজ করা হয় কেন, বা এগুলো আমরা অ্যাকচুয়ালি এই দুটা টার্ম শিখলাম কেন? শিখলাম হচ্ছে কারণ হচ্ছে কি আমাদের রাজুক বলো বা আমাদের সিটি কর্পোরেশন বলো, তাদের এরিয়াতেই তো আমরা বিল্ডিং করি। ঢাকার কথাই যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি সেই এরিয়াতে বিল্ডিং করতে গেলে তাদের কিছু গাইডলাইন আছে। এগুলো হচ্ছে কি রাজুক এবং তোমার সিটি কর্পোরেশনের কিছু গাইডলাইন, যে গাইডলাইন গুলো দিয়ে আসলে কি করা হয়, আসলে মেনটেন করে দেওয়া হয় যে হ্যাঁ একটা প্লট কতখানি হলে তার উপর কয়তলা বিল্ডিং করা যাবে এবং কতখানি জায়গা খালি রাখতে হবে। এখন এই ফার এবং এই এমজিসি ইউজ করতেছি কেন, কারণ হচ্ছে গিয়ে তুমি পুরো এলাকা নিয়ে বা যেটুকু তোমার জায়গা আছে সেটুকু জায়গা নিয়ে তুমি যদি বিল্ডিং করে ফেলো, তাহলে তোমার পাশে যে যিনি আছেন, তো তোমার বিল্ডিং শুরু হলো এখান থেকে, তাহলে তোমার ফাউন্ডেশন চলে যাবে কোথায়, তার ভিতরে না, তার এলাকায় চলে যাবে। তো সেটা কি অ্যাকচুয়ালি ফিজিবল? সেটা ফিজিবল না। আবার তুমি এক জায়গায় কলাম করলা, এখন তোমার পাশের জন্য যদি কলাম করে এখান থেকে, তাহলে সেটা কি তোমার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে না? আলো ঢুকবে না, বাতাস ঢুকবে না, কিছুই ঢুকবে না, ওপেনিং থাকবে না তো তাদের মধ্যে, থাকবে? এইগুলা মেনটেন করার জন্য যে অ্যাকচুয়ালি আমার একটা বিল্ডিং এর সাপেক্ষে আরেকটা বিল্ডিং কে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখার জন্য, অথবা আরেকটা যেটা হতে পারে যে তোমাদের একটা বিল্ডিং এর সাপেক্ষে সেখান থেকে বের হতে কিছু রোড লাগে, তাই না? মেইন রোড লাগে না? তো সেই রোড যদি না থাকে তুমি বিল্ডিং করে করবাটা কি? তো সেই অংশগুলো মেনটেন করার জন্য এই ফার এবং এই এমজিসির কিছু গাইডলাইন দেয়া আছে আমাদের রাজুকের মাধ্যমে, এবং সেটা যদি এটা ডিপেন্ড করে স্কোয়ার ফিটের উপর বা স্কোয়ার মিটারের উপর, যে কত স্কোয়ার মিটার হলে ফারের ভ্যালুটা কত হবে, এমজিসির ভ্যালুটা কত হবে। দেখছো, যদি বড় স্কোয়ার মিটারে চলে যাও দেখবা যে অ্যাকচুয়ালি এমজিসির ভ্যালুটা মানে কতখানি পার্সেন্টেজ নিয়ে তোমরা বিল্ডিং করতে পারবো সেটা কমে যায় আস্তে ধীরে। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এই যে A1 থেকে A5 দেখতে পাচ্ছ এই অংশটুকু, এইগুলা হচ্ছে কিছু গাইডলাইন আছে এরকম, নেটে সার্চ করলে তোমরা পাবা যে রাজুকের গাইডলাইনটা, এই যে ফার রুল এন্ড বিল্ডিং কোড ফর রাজুক, এটা আমার রেডি করা না, আমি নেট থেকে এটা নামিয়ে নিয়েছি আসলে। তো ওইখানে হচ্ছে গিয়ে তোমার বিল্ডিং টাইপের উপর বেস করে, রেসিডেন্সিয়াল, এডুকেশনাল টাইপের উপর বেস করে অ্যাকচুয়ালি কিছু সাব ডিভিশন করা আছে A1 থেকে A5 বা আদার্স, এবং সেই A1 A5 ইত্যাদি ইত্যাদি থেকে অ্যাকচুয়ালি এই ফার ক্যালকুলেশনটা করা হয়। এখন আমরা একটা ক্যালকুলেশন দেখি অ্যাকচুয়ালি, একটা রিয়েল লাইফ সিনারিও যদি দেখি, যে একটা স্যাম্পল ক্যালকুলেশন ফর ফার নাম্বার অফ স্টোরেজ কয়টা হতে পারবে একটা যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার জন্য। সে 5 কাঠা একটা জায়গা আছে আমাদের, কোনো একটা জায়গায় প্লট আছে হচ্ছে 5 কাঠা, 5 কাঠা হচ্ছে কি অ্যারাউন্ড 3600 স্কোয়ার ফিট, স্কোয়ার ফিটে কনভার্ট করো, এবং ওর সাথে রাখতে হবে যেটা হচ্ছে রোড রাখতে হবে, ওই সাথে যে 6 মিটারের একটা 6 মিটার উইথের একটা রোড রাখা লাগবে,
ওকে, এখন তোমরা যদি ইউজ করো বা এটা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তাহলে আলটিমেটলি এই গ্রাফগুলো যদি ইউজ করো, আচ্ছা এই টেবিলটা পুরোটা আমি এখানে আনিনি, শুধুমাত্র একটা টেবিল আনছি, তো এখানে কিন্তু আরো আছে পরে, যেটা তোমরা পাবা হচ্ছে গিয়ে এইখানটায় পাবা। যে এই অংশটুকুতে, ওকে। তো আমি এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ডিজাইনটা দেখাই। তাহলে অ্যাকচুয়ালি ফারের ভ্যালুটা পাচ্ছি 3.5 ফ্রম দ্য টেবল অ্যান্ড এমজিসির ভ্যালুটা পাচ্ছি 62.5%। তাহলে আমাদের টোটাল ফ্লোর এরিয়া কতখানি হতে পারবে? কারণ আমরা জানি হচ্ছে ফার ইকুয়াল টু টোটাল ফ্লোর এরিয়া ডিভাইড বাই দ্য প্লট এরিয়া, রাইট? আমাদের প্লট এরিয়া কত? 3600। আমরা গ্রাফ থেকে বা ই থেকে পেলাম হচ্ছে কি ফার হচ্ছে 3.5। তাহলে আমরা কয় তলা করতে পারবো সেটা আমরা এখান থেকে বের করতে পারি এই ফার ক্যালকুলেশনের মাধ্যমে। গুণ করলে পাচ্ছি হচ্ছে স্যার আমাদের ফর্মুলাতে 100 দ্বারা গুণ করা ছিল না স্যার? সেটা আমি বলেছি অলরেডি যে 100 ইউজুয়ালি ইউজ করতেও পারো নাও পারো, ইউজুয়ালি ইউজ করা হয় না আর কি। এখন এখানে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে এটা কত হয়ে যাবে? 3500 হয়ে যাবে, 350 হবে, তাই তো? তোমাকে এই পাশেও 100 দিয়ে গুণ করতে হবে, আলটিমেটলি কাটাকাটি চলে যায় দুই পাশে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টোটাল স্কোয়ার ফিট পাচ্ছি হচ্ছে 12,600 স্কোয়ার ফিট পাচ্ছি। এখন তাহলে তুমি এবার কনসিডার করো যে একটা ফ্লোরে তুমি কতখানি স্কোয়ার ফিট রাখবে একটা ফ্লোরে। যদি তুমি 2200 স্কোয়ার ফিট রাখো তাহলে টোটাল কয়টা হাইট পাবা বা কয়টা ফ্লোর পাবা সেটা তুমি ক্যালকুলেট করতে পারছো এই ইকুয়েশনের মাধ্যমে বা এই ক্যালকুলেশনের মাধ্যমে। ঠিক আছে? তাহলে এইভাবে অ্যাকচুয়ালি ফার ক্যালকুলেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝা যায় যে হ্যাঁ কোন প্লটে কয়তলা পর্যন্ত বিল্ডিং অ্যাকচুয়ালি করা যাবে অ্যাকর্ডিং টু রাজুক। আর যদি রাজুক টাজুক না মানো তাহলে ওই যে বাংলাদেশে যেটা করছে ইউজুয়ালি, আমি তো বললাম যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর একটা গ্যাপ থাকা লাগে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখবা যে দুইটা বিল্ডিং পাশাপাশি লেগে আছে, ওর জানলা থেকে ওর জানলায় দেখা যায়, ওর জানলা থেকে ওর জানলায় দেখা যায়, ওরা হাই হ্যালো করতে পারে এক জানলা থেকে আরেক জানলায়, ইভেন খাবার আদান প্রদানও করতে পারে, ওরা প্রতিবেশী হয়ে যায় কাইন্ড অফ। কিন্তু এই গাইডলাইনটা আছে আমাদের, ইমপ্লিমেন্টেশন নাই আর কি খুব একটা। তাহলে ফার ক্যালকুলেশন করা যাবে এখন থেকে বা পারবা কিনা? ইয়েস নো? ইয়েস স্যার। স্যার রোডটা কি ওয়ান সাইডেড? দেখুন একটা সাইডে, হ্যাঁ একটা সাইডে রোড, মানে এটা হচ্ছে গাইডলাইনের মধ্যে পড়ে যে এই টাইপের স্কোয়ার ফিটের যদি কোনো প্লট থাকে সেক্ষেত্রে তার সাইডে রোড থাকতে হবে মিনিমাম 6 মিটারের। এটা রাজুক গাইডলাইন। তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও তাহলে হচ্ছে রাজুকের কিছু গাইডলাইনের ওপেন সোর্সের কিছু বই আছে, জাস্ট সার্চ করলেই পাবা কনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টোটাল সরি স্যার অ্যালাউয়েবল গ্রাউন্ড কভারেজটা কি এখানে ফিক্স থাকে? গ্রাউন্ড কভারেজটা তো ফিক্স থাকে না, এটা তোমার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, কারণ তুমি কতখানি ই করতে চাচ্ছ এটা বের করতে পারো হচ্ছে কি এই এমজিসি থেকে। আসলে তোমার টোটাল প্লট কতখানি? 3600, রাইট? এটা যদি 62.5% করো দেখবা যে কাইন্ড অফ এটার কাছাকাছি আসছে। মানে তুমি তো পুরোটার উপরে বিল্ডিং করতে পারবে না, তোমার হচ্ছে কি 62.5% পর্যন্ত বিল্ডিং করতে পারবে, বাকিটুকু খালি রাখতে হবে তোমার। মানে একটা ফ্লোরের এরিয়া ম্যাক্সিমাম কত হতে পারবে? ম্যাক্সিমাম হতে পারবে 6000 ইনটু 62.5%। ম্যাক্সিমাম হতে পারবে, এর চেয়ে যদি কম হয় তাহলে তো ভালো, কিন্তু বেশি করতে পারবে না তুমি। ক্লিয়ার? এই টাইপের সরি হ্যালো ওর কথা আমি অ্যালাউয়েবল গ্রাউন্ড কভারেজ যেটা স্যার, এটা কি প্রতিটা ফ্লোর ভিত্তিক থাকবে স্যার? ফ্লোরে সেম থাকবে কি না জি স্যার। সেটা তুমি ডিজাইন করছো, তুমি বলো তুমি কি বিল্ডিংটা এক্স্যাক্টলি এইভাবে রাখবা নাকি এইভাবে রাখবা? বুঝতে পারছি যে এখানে তো প্রত্যেকটাতে কি হবে, সেম হবে, রাইট? জি স্যার। যদি একদম ভার্টিক্যাল থাকে, এখন তুমি এইভাবে করো তাহলে এখানে এরিয়া বেশি, এখানে কম, আরো কমতে থাকবে। এই টাইপের বিল্ডিং তো আছে দুনিয়াতে, আছে না? জি স্যার আছে। সেটা ডিপেন্ড করে কার উপর? ডিজাইনারের উপর। তুমি যদি চাও অফকোর্স পারবা। জি স্যার। আর কোনো কোশ্চেনস? স্যার তাহলে সেক্ষেত্রে তো স্যার বারবার যদি চেঞ্জ হয়
তাহলে কি স্যার সেক্ষেত্রে কোনো যোগ টোগ করে আলাদাভাবে হিসাব হ্যাঁ করতে হ্যাঁ, হবে? তখন যে তখন হিসাবটা ওই যে তখন এরকম স্ট্রেট ফরওয়ার্ড হিসাব হবে না আর কি। এখন তুমি যদি কমপ্লিকেটেড করতে চাও তাহলে আলটিমেটলি কমপ্লিকেশন তো আসবেই ক্যালকুলেশনে, অফকোর্স, তাই না? এটা যেমন স্ট্রেট ফরওয়ার্ড হিসাব করে ফেলছি আমরা, যে হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরের কাভারেজের এরিয়া হচ্ছে গিয়ে 2250, তার মানে অ্যাকচুয়ালি কয়টা ফ্লোর আমরা পেতে পারি, সাথে গ্রাউন্ড ফ্লোর ইউজ করলে আমরা 6.6, তাহলে আলটিমেটলি আমরা বিল্ডিং করতে পারবো কয়তলা? এটা 6 তলা পর্যন্ত বিল্ডিং করতে পারবো, 6 এর উপরে যেতে পারবো না এই প্লটের মধ্যে। 6.8 হলেও কি 6 তলা পর্যন্ত করতে হবে? হ্যাঁ 6.9 হলেও অ্যাকচুয়ালি 6 তলা পর্যন্ত করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুলস। এখন তুমি যদি বলো যে 6.9 হচ্ছে, কিন্তু আমি ক্যালকুলেশন সামহাও একটু এদিক ওদিক করে আমি 7 তলা করে দিলাম, সেটা তুমি করে দিলা কিন্তু সেটা রুলস এর বাইরে হবে actually। জি স্যার। আর কিছু? Okay, if we don't have any questions, then this is your task now. My task is done. So explain যেটুকু পেরেছি আমি করে দিয়েছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আগামী এক সপ্তাহ আমাকে জিজ্ঞেস করতে পারো, অফ কোর্স, বাট আফটার দ্যাট ইউ হ্যাভ টু ডু অল দিস থিংস। আই মিন আজকে যে টপিকস গুলো পড়লাম, কভার করলাম, প্রত্যেকটা টপিকস এর উপরেই তোমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে তোমাদেরকে যেটা করতে হবে যে ছবি সহ, যেখানে ছবি ড্রয়িং বা ড্রয়িং করা সম্ভব সেই ড্রয়িংটা সহ তোমাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে বা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে বিফোর নেক্সট ক্লাস বিল্ডিং এর উপর। কয়টা কম্পোনেন্ট নিবা? কম্পোনেন্ট তো হাজার হাজার কম্পোনেন্ট পাচ্ছি আমরা, তাই না? তো যে কোনো 10টা কম্পোনেন্ট নিয়ে কাজ করবা, সেটা তোমার চয়েস। বিল্ডিং এর অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে যে কোনো 10টা কম্পোনেন্টকে তুমি তোমার মতো করে সুন্দরভাবে ড্রয়িং সহ এক্সপ্লেন করবা, এবং সেটা ম্যানুয়ালে যেটুকু আছে সেটুকু লিখে দিলে আসলে মার্ক পাবা ভালো? অফকোর্স পাবা না। স্যার এটা কি ড্রয়িং করব নাকি ছবিগুলো অ্যাড করব? ড্রয়িং বলতে তুমি ছবি আঁকবা যেভাবে তোমাকে এক্সপ্লেন করা সম্ভব, মানে তুমি একটা জিনিসকে এক্সপ্লেন করতে চাচ্ছ, ছবি সহ এক্সপ্লেন করো। মানে ছবি কপি পেস্ট করে দিবা না ওই ইন্টারনেট থেকে, নিজের মতো করে ড্র করবা হাতে। যেমন ফাউন্ডেশনে যদি একটা কোনো কিছু এক্সপ্লেন করতে যাও, তাহলে ফাউন্ডেশনে একটা ড্র করলা, এইভাবে ফাউন্ডেশন ড্র করে তারপর আলটিমেটলি বোঝালা যে কোনটা কি জিনিস। কলাম, স্যার এমনি বিল্ডিং টাইপগুলোর ক্ষেত্রে? হ্যাঁ বিল্ডিং টাইপ গুলার ক্ষেত্রে স্যার ওগুলোর ক্ষেত্রে তো ছবি দিলে হবে না? যেখানে ছবি আছে সেখানে তুমি অ্যাড করতে পারবা, যেটা ছবি তোমার কাছে নাই বা তুমি ড্র করতে পারছো না হাতে কলমে, সেটা কিভাবে করবা জি সেটা তোমার জাজমেন্ট। ওকে, যেমন প্লিন্থ লেভেল দেখাতে যাচ্ছ, তার মানে প্লিন্থ লেভেল তুমি এখানে দেখাতে পারবা যে হ্যাঁ এটা প্লিন্থ লেভেল, এভাবে ড্র করে সুন্দর করে। যে কোনো 10টা কম্পোনেন্ট নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করবা এবং আগামী ক্লাসের আগে জমা দিবা আর কি, এবং আগামী ক্লাসের পরে আমরা চেক করবো সেটা। কোনো কোশ্চেন থাকলে করতে পারো অ্যাসাইনমেন্ট সম্পর্কে বা আজকের কোর্স সম্পর্কে ওভারঅল। স্যার মানে একটু কি মানে উদাহরণ টাইপের আর একটু দেওয়া যাবে, মানে মানে কিভাবে লিখবো স্যার, একটু লিখাটা স্যার, মানে আঁকার তো স্যার বুঝছি যে না ঠিক আছে আঁকলাম, এটা 10টা টপিক না আঁকলাম, এখন মানে কিভাবে এক্সপ্লেইন করবো স্যার একটু যদি বলতেন। কিভাবে এক্সপ্লেন করবো সেটা হচ্ছে গিয়ে এই সে ফর এক্সাম্পল একটা টেকনিক্যাল টার্ম হচ্ছে কি আমাদের বেসমেন্ট। বেসমেন্টে এখানে একটা লাইন লেখা আছে, তাই না? এর সাথে তুমি কি কি বুঝতেছো তোমার মতো করে সেগুলোর সাথে অ্যাড করবা, লিখবা, এবং সেখানে যদি ছবি অ্যাড করা যায়, এবং ছবি অ্যাড করলে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই যে ডেসক্রিপশনটা তুমি দিচ্ছ সেটা আরেকটু ক্লিয়ার হবে ছবি দেখলে, তাহলে সেই ছবিটা অ্যাড করবা। স্টেয়ার্স এর এখানে একটা লাইন লেখা আছে, তার সাথে যদি তুমি আরো তোমার যে আন্ডারস্ট্যান্ডিং স্টেয়ার সম্পর্কে সেটা লিখলা, ডেসক্রাইব করলা, সাথে যদি তোমার মনে হয় যে না ছবিটা একটা ছবি যদি অ্যাড করে দেই, ড্রয়িং যদি করে দেই স্টেয়ার্স এর, তাহলে কম্পোনেন্ট গুলো বোঝাতে আরো ইজি হবে আমার জন্য, তো সেটা করলা। কলামস বিমস এর ক্ষেত্রেও সেম জিনিস। ওকে, লোডিং প্যাটার্ন সম্পর্কেও সেম জিনিস, যে অ্যাকচুয়ালি লোডিং প্যাটার্নটা তোমরা যদি এইভাবে না দেখিয়ে তোমরা যদি এই যে একটা ড্র করে যদি দেখাও যে ইসের মাধ্যমে, অ্যারোর মাধ্যমে, সেটা খুবই সুন্দর হয়। এবং এই অ্যারোর মাধ্যমে লোড প্যাটার্ন শো করার ওয়েটা তোমরা ইন্টারনেটে পাবা, যে লোড পাথওয়ে কিভাবে শো করতে হয় অ্যারোর মাধ্যমে, সেটা দেখলা। এই তো স্যার ইয়েস। রিপোর্টে কি প্রিন্ট করা ছবি থাকতে পারবে? না,
প্রিন্ট করা ছবি থাকতে পারবে না, সব হাতে draw হতে পারবে? টাইপড কোনো লেটার্স থাকতে পারবে না। আর যেটুকু করবা সেটা হচ্ছে গিয়ে হাতে ড্র করবা। তুমি 3D না পারলো এইভাবে 3D ড্র করতে হবে এমন কোনো কথা নাই তো, 2D করো, এই অংশটুকু করো শুধুমাত্র ড্রয়িং, যেখানে যেখানে দরকার। সিম্পল রাখার চেষ্টা করবা রিপোর্ট, কিন্তু যেন এক্সট্রা অর্ডিনারি হয়। সিম্পলের ভিতরে এক্সট্রা অর্ডিনারি কিভাবে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার জাজমেন্ট। তুমি ছোটখাটো ড্রয়িং করে কিভাবে তুমি যে লেখাটা লিখছো বা ডেসক্রিপশনটা দিচ্ছ সেটা কিভাবে প্রকাশ করতে পারবা, সেটাই তো অ্যাকচুয়ালি তোমার ক্যালিভার বা তোমাকে নিজেকে প্রেজেন্ট করার ওয়ে, তাই না? ড্রয়িং গুলোর ক্ষেত্রে কি ডিটেইলিং দরকার আছে খুব একটা, ডিটেইলিং মিন্স নাকি আই মিন জাস্ট সিম্পল ওয়েতে বোঝাতে পারলে হবে? ইউ মিন ডাইমেনশনস? স্যার ডাইমেনশনস, তারপর স্যার আমাদের রিইনফোর্সমেন্টের যে না না না, ইয়াগুলো স্যার, রিইনফোর্সমেন্ট তুমি কি এখন রিইনফোর্সমেন্ট নিয়ে পড়ালেখা করতেছো? স্টিল কয়টা আছে নাই? স্যার বিভিন্ন বিল্ডিং এর যে টাইপ গুলো আছে ওগুলোর ক্ষেত্রে তো স্যার ছবি হাতে আঁকা পসিবল না, ওগুলো তো একটু কমপ্লিকেটেড। আবার বলছি, যেখানে পসিবল না সেখানে কিভাবে করবা? যেখানে স্যার পসিবল। আমাদের আরেকটা সেকশন A1 ওরা স্যার দেখলাম মানে ছবিগুলো স্যার প্রিন্ট করে অ্যাড করছে বিল্ডিং না, টাইপের ক্ষেত্রে। দরকার নেই, দরকার নেই। জি স্যার রিপোর্টের ফার্স্টে কভার পেজ বা টপ পেজ সব কিছু দিতে হবে? একটা কভার পেজ তো থাকবেই, এবং কভার পেজে কি কি থাকবে? অফকোর্স শুরুতে আসামুল্লাহ লোগোটা থাকবে, আসামুল্লাহ নাম থাকবে, ডিপার্টমেন্টের নাম থাকবে। এরপর হচ্ছে যেটা হচ্ছে সাবমিশন টাইম থাকবে বা সাবমিশন ডেট থাকবে, অ্যাসাইনমেন্টের নামটা থাকবে, তারপর হলো গিয়ে তোমার ডিটেলস থাকবে, যাদের সাবমিট করছো মানে আমার এবং নাফিস স্যারের ডিটেলস থাকবে। ওকে, আর কোনো কোশ্চেন্স? স্যার মানে আগে 10টা যে টপিক নেমটা দিয়ে তারপরে স্যার ফিগার দিব, তারপরে স্যার ডিটেইলস লিখব, তাই তো স্যার? ইয়েস। 10টা যে কম্পোনেন্টের কথা বললেন স্যার, এখান থেকে আমরা কি কি নিতে পারি? মানে আমাদের যে আজকে যা সেটা যা তো দেখানো হয়েছে, হ্যাঁ, এখান সেটা থেকে তোমার যেকোনো চয়েস। 10টা? হ্যাঁ, এখানে অনেক কিছুই দেখানো হয়েছে, এখানে মোর দেন 20 মতো কম্পোনেন্ট দেখানো হয়েছে, তাই তো? সেখান থেকে তোমার যেইগুলো ভালো লাগে বা তুমি মনে করো যে এইগুলো প্রেজেন্ট করলে হয়তো আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, সেই অংশগুলো নিয়ে তুমি কাজ করবা। সেখানে তোমার ফ্লেক্সিবিলিটি আমি রাখছি, যে তুমি যেটা পছন্দ করো, যে কোনো 10টা কম্পোনেন্টস। এখানে কি কোনো লিমিটেশন আছে যে বেশি বড় করা যাবে না বা বেশি ছোট করা যাবে না এরকম? না, সেটা তোমার জাজমেন্ট। এখন হচ্ছে গিয়ে তুমি যদি একটা এই রিপোর্টে যদি 50 পেজ করো, সেটা অ্যাকচুয়ালি কি ফিজিবল হবে? নো স্যার। আবার যদি 1 পেজ বা 2 পেজে দিয়ে দাও, সেটাও কি ফিজিবল হবে? নো স্যার। তার মানে তুমি জানো তোমার জাজমেন্টটা কোথায়, রাইট? জি স্যার, ক্লিয়ার। ইয়েস, পারফেক্ট। আর কিছু? আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।